গল্প প্রেমের অন্যরকম অনুভূতি। লেখনীতে মাইশা জান্নাত নুরা। সূচনা পর্ব। দরজায় জোরে লাথি দিয়ে রুমের ভিতরে প্রবেশ করে তৃপ্তির চুলের মুঠি ধরে ওকে টানতে টানতে ঘর থেকে বের করে ড্রয়িং রুমে আনলেন রাবেয়া বেগম। তৃপ্তির চুলগুলো নিজের 5 আঙুলের ভাঁজে পেঁচিয়ে ওর মাথা ঝাঁকাতে ঝাঁকাতে উচ্চস্বরে দাঁতে দাঁত পিষে বললেন, নবাবজাদি এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাবি? বাড়ির সব কাজ কি আমি আর আমার মেয়ে করব? মুখপুরি গত বছর নিজের বাবা মাকে খেয়েছিলি, এখন এসেছিস আমাদের হাড় মাছ জ্বালিয়ে খেতে। বাবা মা যখন মরেছে তোর মরণটা তখন হলেও ভালো হতো। তাহলে অন্তত তোর মতো অপাক কুলখিকে আমার স্বামী বাড়িতে এনে বাড়িটাকে অপবিত্র করতেন না। রাবেয়া বেগমের এত সময়ের হৃদয়ভেদ করা কথা আর চুলের টানে অসহ্যকর ব্যথায় কুকড়ে গিয়ে মুখ দিয়ে গোঙানি আওয়াজ আর চোখ দিয়ে অঝোর ধারায় পানি ফেলছে তৃপ্তি। তৃপ্তির পাশেই দাঁড়িয়ে ছিলেন রাবেয়া বেগমের বড় মেয়ে রেজিয়া সুলতানা। মায়ের এমন কাজে বেশ মজা পাচ্ছিলেন তিনি, যা তার মুখে লেগে থাকা পৈশাচিক হাসি দেখেই বোঝা যাচ্ছিল। কিছু সময় পর রাবেয়া বেগম তৃপ্তির চুলের মুঠি ছেড়ে দিয়ে ওর কোমরের পাশে লাথি দিয়ে নিজের থেকে তৃপ্তিকে দূরে সরিয়ে দিলেন। আকস্মিক লাথির জন্য তাল সামলাতে না পেরে সোফার পাশে রাখা টিটেবিলের কর্নারে গিয়ে মাথা ঠেকে তৃপ্তির। কপালের কিছু অংশ কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে তৃপ্তির। এতেও যেন মামের কোনো হেলদোল হলো না। পাশ থেকে রেজিয়া হাসতে হাসতে তার মাকে বললেন, মা, আজ তোমার জামাই আসবে, আর এই অপয়াকে বলো ভালোভাবে রান্না করতে। ও আবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার না হলে খেতে পারে না। রাবেয়া বেগম তৃপ্তিকে উদ্দেশ্য করে বললেন, এসব ন্যাকাকান্না না করে যা গিয়ে ঘরের সব কাজ শেষ কর, আর আমার মেয়ে জামাইয়ের জন্য ভালোভাবে রান্না করে রাখো। একটু ভুল করেছিস যদি, তাহলে তোর কপালে যে কি পরিমাণ দুঃখ আছে তা তুই কল্পনাও করতে পারবি না। কথাগুলো বলে রাবেয়া বেগম ও তার মেয়ে রুমের ভিতরে চলে গেলেন। ড্রয়িং রুমের সোফার পাশে ব্যথায় জর্জরিত হয়ে আধশোয়া অবস্থায় তখনও পড়ে ছিল তৃপ্তি। বাম হাত দিয়ে নিজের ওড়না নিয়ে কেটে যাওয়া অংশে আলতো করে ওড়নাটা চেপে ধরে রক্ত পড়া বন্ধ করার বৃথা চেষ্টায় নিজেকে ব্যস্ত করে তৃপ্তি। কিছু সময় এভাবেই বসে থেকে তাচ্ছিল্যের হাসি দিয়ে চোখের কোণায় জমে থাকা পানিগুলো মুছে নিয়ে উঠে দাঁড়ায় তৃপ্তি। ধীর পায়ে হাঁটতে হাঁটতে রান্নাঘরে চলে আসে। ফ্রিজ থেকে সবজি বের করে কাটতে নেয় আর আনমনে নিজের অতীতের দিনগুলোর কথা ভাবতে থাকে তৃপ্তি। 1 বছর আগে। আমি তৃপ্তি, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। বাবা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন আর মা গৃহিণী ছিলেন। আল্লাহর রহমতে বেশ স্বাচ্ছন্দ্যেই দিন কাটছিল আমাদের। আমার আনন্দে ভরা জীবনে দুঃখের কালো মেঘ ছেয়ে গিয়েছিল সেদিন যেদিন আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়। বেশ মেধাবী ছাত্রী হওয়ায় বাবার স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানাবেন। বাবার স্বপ্ন পূরণের পথেই নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। বেশ ভালো ফলাফলের সাথে আমি আমার এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছিলাম। আমার এত ভালো ফলাফলের জন্য হাস্যোজ্জ্বল মুখে বাবা আমাকে আর মাকে সাথে নিয়ে বিকালে ঘুরতে যাবেন বললেন। আমি খুশিতে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা আমার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বললেন, সব কাজ শেষ করে তাড়াতাড়ি যেন মাকে নিয়ে তৈরি হয়ে থাকি। আমিও মাথা নাড়িয়ে সম্মতি জানাই। তারপর বাবা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। আমার জীবনের শেষ হাসি যেন আমি সেদিনই হেসেছিলাম। মা খুব দ্রুততার সাথে নিজের সব কাজ শেষ করে নিলেন। আমিও গোসল করে নতুন জামা পরে চিরুনি ফিতা নিয়ে মায়ের কাছে আসলাম চুল বেঁধে নিতে। মা আমার মাথায় আলতো করে বাড়ি দিয়ে বললেন, এত বড় হয়ে গিয়েছিস এখনো নিজের চুল নিজে বাঁধতে শিখলি না। মায়ের এমন মিষ্টি বোকাগুলোর জন্যই আমি বারবার আসি তার কাছে চুল বাঁধার বায়না নিয়ে। মায়ের এমন কথায় আমি ফিক করে হেসে দিয়ে বললাম, আমার তোমার থেকে চুল বেঁধে নিতেই ভালো লাগে মা। চুল বাঁধতে বাঁধতে মা বললেন, আমি যখন থাকবো না তখন কে তোকে এভাবে বারবার চুল বেঁধে দিবে শুনি। মায়ের থাকবো না কথাটি শুনে আমি থমকে যাই। পিছন ঘুরে মাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে দেই। আমার এমন কাণ্ডে মা হকচকিয়ে উঠে বললেন, এই পাগলি মেয়ে কান্না থামা, আমি তো মজা করে বলছি। কোথাও যাব না তোকে রেখে। মায়ের এমন সান্ত্বনামূলক কথা শুনে মুখ তুলে ঠোঁট উল্টিয়ে ছলছল চোখে তার দিকে তাকিয়ে বললাম, আর কখনো এমন কথা বলবে না যে তোমরা আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই বলে দিলাম।
আমার এমন বাচ্চাসুলভ মুখের কথা শুনে মা মুচকি হেসে দু হাতে আমাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বললেন, আচ্ছা আমার পাগলি মেয়ে, আর কখনো এমন কথা বলবো না। মায়ের এমন আদুরেসুলভ কথায় আমার সব অভিমান এক নিমিষেই শেষ হয়ে যায়। তারপর মা আমার চুল বাঁধার কাজ শেষ করে বললেন, চল এখন দুপুরের খাবার খেয়ে নিবি। মা বাবা কোথায়? অনাথ বাচ্চাদের আজ দুপুরে খাওয়ানোর জন্য আয়োজন করেছেন তোর বাবা সহ স্কুলের বাকি শিক্ষকরা মিলে। সেখানেই দুপুরে তিনিও খেয়ে নিবেন জন্য আমাদের খেয়ে নিতে বলেছেন। ও আচ্ছা। খাওয়া শেষ করে বাবার আসার জন্য অপেক্ষা করছি। কিছু সময় পর বাবা বাসায় আসলেন। আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় আসার পর বাবা একটি অটো ঠিক করলেন। অটোতে উঠে আমি বাবা মায়ের কাছে আমার গল্পের ঝুড়ি মেলে বসি। কিছু দূর যেতেই হঠাৎ সামনে লক্ষ্য করলে আমার নিঃশ্বাস আটকে আসার মতো অবস্থা হয়। সামনে একটি ট্রাক বেসামাল গতিতে এদিক সেদিক করতে করতে আমাদের দিকেই এগিয়ে আসছে। অটোচালক অটোটিকে ব্রেক করে সাইডে নেওয়ার সুযোগটুকুও পেলেন না। ট্রাকটি হাই স্পিডে এসে আমাদের অটোটিকে ধাক্কা দেন। আমি বাবা বলে জোরে চিৎকার দিয়ে গাড়ির ধাক্কায় অটো থেকে ছিটকে পড়ে যাই রাস্তা থেকে খানিকটা দূরে। মাথায় গভীর আঘাত পাওয়ায় ঝাপসা চোখে সামনে তাকানোর চেষ্টা করেও ব্যর্থ হই আর সেখানেই সেন্সলেস হয়ে যাই। জ্ঞান ফিরতেই নিজেকে হাসপাতালে আইসিইউ এর বেডে আবিষ্কার করি। কিছু সময় স্তব্ধ হয়ে চারপাশটায় চোখ বুলিয়ে নেই, তখনই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। মুখের অক্সিজেন মাস্কটি একটানে খুলে ফেলে উঠে বসতে ধরেও উঠতে পারি না, বেডে পড়ে যাই। জোরে চেঁচিয়ে বাবা মাকে ডাকতে থাকি। আমার এমন চিৎকারে রুমের বাহিরে থাকা ডাক্তার ও কিছু নার্স আমার কেবিনে প্রবেশ করলেন। চারপাশে এত মানুষজন দেখে অনেকটা ভয় পেয়ে যাই আমি। ভিড় ঠেলে একজন মধ্যবয়সের আঙ্কেল আমার কাছে এসে বিছানার পাশে রাখা চেয়ার টেনে নিয়ে বসে ঠান্ডা গলায় আমাকে আশ্বস্ত দিয়ে বললেন, ভয় পেও না মা, তোমার কিছু হবে না, তুমি একদম সেফ আছো। ওনার এমন শান্ত গলায় বলা কথা শুনে আমি চুপ হয়ে যাই। মাথা নিচু করে কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, আমি মা বাবার কাছে যাব, উনারা কোথায়? আমার এমন প্রশ্নে দীর্ঘশ্বাস ছেড়ে আমার মাথায় হাত রেখে বললেন, উনারা আর বেঁচে নেই। উনার এমন কথায় আমি স্তব্ধ হয়ে যাই। মাথা তুলে উনার দিকে নিজের দৃষ্টি স্থির করি। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে, নিজের কথা বলার সব শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছি আমি। উনার এমন কথায় আমি স্তব্ধ হয়ে যাই। মাথা তুলে উনার দিকে নিজের দৃষ্টি স্থির করি। আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। কথা বলার সব শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছি আমি। উনি আবারও বললেন, অ্যাক্সিডেন্টে তুমি অটো থেকে বাহিরে পড়ে যাওয়ায় অনেক চেষ্টার ফলে তোমাকে বাঁচানো সম্ভব হয়েছে। কিন্তু গাড়িটি খুব বাজে ভাবে অটোটিকে ধাক্কা দিয়েছিল, যার ফলে তোমার বাবা মা সহ বাকি যারা অটোতে ছিলেন তারা ঘটনাস্থলেই মারা গিয়েছেন। উনার এত সময়ের বলা কথাগুলো যেন আমার কান দিয়ে আমার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে পারছে না। আমার চারপাশের সবকিছু ঝাপসা হয়ে আসছে। তারপর আর কিছু মনে নেই, আমি আবারও সেন্সলেস হয়ে পড়ি। অনেক সময় পর আমার জ্ঞান ফিরলে আস্তে আস্তে চোখ মেলে পাশ ফিরে তাকিয়ে দেখি আঙ্কেল এখনো বসে আছেন আমার পাশেই। নিজেকে আর আটকে রাখতে পারি না, তার দিক থেকে দৃষ্টি সরিয়ে নীরবে কান্না করতে থাকি। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, দেখো মা, আমাদের সবার জীবনই অনিশ্চিত, কিন্তু সবার জন্য মৃত্যু নিশ্চিত। কখন কিভাবে কোথায় আমাদের মৃত্যু হবে তা আমরা কেউ জানি না। তোমার বাবা মায়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, তারা যেন জান্নাতবাসী হতে পারেন। আমি কোনোভাবেই আমার মনকে বোঝাতে সক্ষম হচ্ছি না। এই তো কিছু ঘন্টা আগেও একটি হাস্যোজ্জ্বল পরিবার ছিল আমার। চোখের সামনে বাবার আদর, মায়ের স্নেহভরা শাসনের মাঝে কাটানো মুহূর্তগুলো ভাসছে এখনো। এইটুকু সময়ের ভিতর আমি সবকিছু হারিয়ে ফেললাম। মনে হচ্ছে একটা ঝড় এসে আমার পুরো জীবনটা ভেঙেচুরে দিয়ে গেল। এসব ভাবতে ভাবতে চোখের পানি মুছে বিছানায় শোয়াবস্থা থেকে উঠে বসার চেষ্টা করতেই আঙ্কেল আমাকে বসতে সাহায্য করতে করতে বললেন, আমার মেয়ে হয়ে আমার সাথে আমার বাসায় থাকবে মা। উনার এমন কথায় আমি যেন অবাকের চরম মুহূর্তে পৌঁছে যাই। মাথা উঠিয়ে ছলো চোখে ওনার দিকে দৃষ্টি স্থির করে বোঝার চেষ্টা করি উনি একটু আগে এমন কথা কেন বললেন। আমার এমন চাহনিতে উনি স্মিত হাসি দিয়ে বললেন, ভয় পেও না মা, আমাকে তোমার বাবার মতো ভাবতে পারো, আর তুমি আমার ছোট মেয়ে হয়ে আমার বাসায় থাকবে।
আমার থাকার আর কোনো জায়গা নেই, এত অল্প বয়সে কোথায় যাব কি করব এসব ভেবে না পেয়ে উনার কথায় সম্মতি জানাই। এভাবেই কেটে যায় 4 দিন। 4 দিন পর আমাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়। আঙ্কেল আমাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন তার বাড়ির উদ্দেশ্যে। গাড়ির ভিতর বসে আছি, দৃষ্টি আমার জানালার কাঁচ ভেদ করে বাহিরের দিকে স্থির। বেশ কিছু সময় পর গাড়িটি তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। একটা বড় গেট পার করে গাড়িটি ভিতরে প্রবেশ করলো। আমি অবাক নয়নে চারপাশটা দেখছি, বিশাল এরিয়া জুড়ে বাড়িটির অবস্থান। আঙ্কেল আমাকে গাড়ি থেকে নামতে বললেন, আমি গাড়ি থেকে নেমে ধীর পায়ে হাঁটছি বাড়ির ভিতরে যেতে। আঙ্কেলের সাথে বাড়ির মূল দরজার সামনে দাঁড়িয়ে আছি, অজানা ভয় আমার হাত পা কাঁপছে। হঠাৎ লক্ষ্য করলাম একজন মধ্যবয়সের মহিলা পান চিবোতে চিবোতে আমাদের দিকে এগিয়ে আসছেন। আঙ্কেল হাসি মুখে তাকে উদ্দেশ্য করে বললেন, রাবেয়া ওর নাম তৃপ্তি আর ও আজ থেকে আমাদের সাথে এই বাসায় থাকবে। আঙ্কেলের এমন কথায় উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। আমার উপর থেকে নিচ পর্যন্ত এক নজর দেখে নিয়ে আঙ্কেলকে উদ্দেশ্য করে বললেন, নতুন কাজের মেয়ে লাগবে, সেটা অনেকদিন থেকেই আপনাকে বলতে চেয়েছিলাম। বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি। উনার মুখে নিজেকে কাজের মেয়ে বলে সম্বোধন করতে শুনে আমি ছলছল নয়নে আঙ্কেলের দিকে নিজের দৃষ্টি স্থির করি। কিছু সময় পর অন্যত্র দৃষ্টি ঘুরিয়ে ডান হাত দিয়ে চোখের কর্নিশে জমে থাকা পানিটুকু মুছে নেই। আঙ্কেল রাগান্বিত কণ্ঠে বললেন, ও কোনো কাজের মেয়ে না রাবেয়া। ও আমার ছোট মেয়ে হয়ে আজ থেকে এ বাড়িতে থাকবে। ওর সাথে বিন্দুমাত্র খারাপ আচরণ করবে না, মনে থাকে যেন। ওকে উপরে রেজিয়ার পাশের রুমে নিয়ে যাও, ও ওখানেই থাকবে। এই বলে আঙ্কেল সেখানে থেকে উপরে নিজের রুমে চলে যান। আমাকে উপরের রুমে নিয়ে যান রাবেয়া বেগম। রুমটা অনেক সুন্দর, ঘুরে ঘুরে দেখছি তখনই উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, তোদের মতো ছোটলোক ঘরের মেয়েরা টাকার জন্য বড়লোকদের দেখলে তাদের ঘাড়ে কিভাবে চেপে বসা যায় সেই সুযোগ খুঁজিস। আমার স্বামী নেহাতি নরম হৃদয়ের মনের মানুষ, তাই তোদের মতো ছোটলোকদের কষ্ট দেখলে নিজেকে সামলাতে পারেন না। হ্যাঁ রে, তোর বাবা মা কি তোরে বড়লোকদের কিভাবে ফাঁসিয়ে টাকা আদায় করতে হয় সেই শিক্ষাই দিয়েছেন। উনার এত সময়ের বলা সব কথা যেন তীরের মতো আমার বুকে এসে বিঁধছে। চোখ দিয়ে ঝরো ঝরো করে পানি পড়ছে। কোনোভাবে নিজেকে আশ্বস্ত করে ধীর গলায় বললাম, আমার বাবা মা বেঁচে নেই। 5 দিন আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। আমার এরূপ কথা শুনে উনি দাঁতে দাঁত পিষে বললেন, মুখপুরি অলক্ষী, নিজের বাবা মাকে এত তাড়াতাড়ি খেয়ে বসেছিস, এখন আমার স্বামীর দুর্বলতার সুযোগ নিয়ে এসেছিস আমাদের সুখের সংসারে আগুন লাগাতে। তোকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় তা আমি খুব ভালোভাবেই জানি। এই বলে হন হন করে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, বিছানার পাশে মেঝেতে বসে হাঁটুর 2 ভাঁজে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে দিলাম। কাঁদতে কাঁদতে ভাবতে লাগলাম, দুনিয়াতে বাবা মা ছাড়া সবাই অসহায়। বাবা মায়ের মতো কেউ ভালোবাসে না, আগলে রাখে না। সময় থাকতে আমরা তাদের মূল্য বুঝি না। যখন হারিয়ে যায় তখন তাদের শূন্যতা আমাদের কুরে কুরে খায়। কাঁদতে কাঁদতে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতে পারিনি। হঠাৎ মনে হলো অনেকগুলো জিনিস আমার উপর কেউ ছুঁড়ে দিচ্ছে। মাথা তুলে হালকা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি রাবেয়া আন্টি আমার উপর অনেকগুলো কাপড় ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আমি শোয়াবস্থা থেকে উঠে বসে বিস্ময় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। তিনি উচ্চস্বরে বললেন, তোর জন্য আমার মেয়ের পুরনো কাপড়গুলোই যথেষ্ট। কথাটি বলে তিনি চলে গেলেন। কাপড়গুলো হাত দিয়ে নাড়াচাড়া করে দেখছি। কাপড়গুলো বেশ পুরনো হয়ে গিয়েছে, অনেক জায়গা থেকে সেইল খুলে গিয়েছে। সেসব জায়গা সেইল না করলে কাপড়গুলো পুনরায় পরা যাবে না। তাচ্ছিল্যের হাসি দিয়ে মনে মনে বললাম, বাবা আমাকে কখনো একটু ছিঁড়ে যাওয়া জামা সেইল করে পরতে দিতেন না। আজ আমাকে এমন পরিস্থিতিতেই মানিয়ে নিতে হবে। কষ্ট করে উঠে ফ্রেশ হয়ে নিলাম। রুমের সাইডে একটা বেলকনি আছে, সেখানে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছেন, পিছন ফিরে দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছেন। আঙ্কেলকে দেখে বললাম, আঙ্কেল কিছু বলবেন? তোর এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো মা? আমি জোরপূর্বক হাসি দিয়ে বললাম, না আঙ্কেল, আমি অনেক ভালো আছি। আঙ্কেল আমার মাথায় আদুরে হাত বুলিয়ে বললেন, নিচে চল, রাতের খাবার খেয়ে নিবি। আচ্ছা। অতঃপর আঙ্কেলের সাথে নিচে এসে খাবার টেবিলে বসলাম।
আন্টি তখন আমার সাথে অনেক আদুরে সুলভভাবে কথা বলা শুরু করলেন। আমি যেন কিছু সময় আগে স্বপ্নে দেখেছি তিনি আমার সাথে কতটা খারাপ আচার করেছিলেন। এখন সেই স্বপ্নটা ভেঙে গিয়েছে। খাওয়া শেষ করে আঙ্কেল রুমে চলে গেলেন, একটু পর আমি চলে আসতে নিলে আন্টির কথায় থেমে গেলাম। তিনি বললেন, এই যে নবাবজাদি একরাশ গিলে এখন কোথায় যাচ্ছিস? তোর এটো করা প্লেট কি আমি পরিষ্কার করব? আমাকে এ বাড়ির ঝি মনে করেছিস নাকি? হঠাৎ আবার তার ব্যবহারের পরিবর্তনে বুঝতে পারলাম উনি আঙ্কেলের কাছে নিজেকে ভালো রাখতে এতটা সময় আমার সাথে ভালো ব্যবহার করেছেন। আঙ্কেল চলে যেতেই তার আসল রূপ প্রকাশ পেল। আমি পিছন ঘুরে শান্ত স্বরে বললাম, না আন্টি, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। তো যা কর। জি। এই বলে উনি চলে গেলেন। আমি সব পরিষ্কার করে রুমে চলে আসলাম। আয়নার সামনে দাঁড়িয়ে আছি, চুলগুলো এলোমেলো হয়ে আছে, চিরুনিটা হাতে নিতেই মায়ের কথা মনে পড়ে গেল। চুল বাঁধার সময় মা বলেছিল, আমি যখন থাকবো না তখন কে তোকে চুল বেঁধে দিবে? কথাটা মনে পড়তেই চোখ ভিজে এলো। কোনোভাবে চুল চিরুনি করে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। দৃষ্টি স্থির করলাম দূরে সেই তারা ভরা আকাশের দিকে। আজ আমি অনেক একা, এত বিশাল পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। এসব ভাবছিলাম আর চোখ দিয়ে নোনা জল ফেলছিলাম। আমি বেলকনিতে দাঁড়িয়ে রাতের তারাভরা আকাশের দিকে দৃষ্টি স্থির রেখে বলছি, আমি অনেক একা এই বিশাল পৃথিবীতে, আমার আপন বলতে কেউ নেই। এসব ভাবতে ভাবতেই চোখ জল ফেলছিলাম। বেশ কিছু সময় পর বেলকনি থেকে রুমের ভিতর আসলাম। বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। খুব সকালে ঘুম ভেঙে গেল, ফ্রেশ হয়ে নিচে নামলাম, তখনও কেউ ঘুম থেকে উঠেনি। ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। মায়ের সাথে টুকিটাকি কাজ করতাম, তাই ধারণা খুব ভালো না থাকলেও অল্প স্বল্প আছে। করতে করতেই অভ্যাস হয়ে যাবে আর ভুলগুলোও সংশোধন হবে এমন ভাবনা নিয়ে ফ্রিজ খুলে দেখলাম সেখানে অনেক সবজি, মাছ মাংস রাখা আছে। আমি সেখান থেকে কিছু সবজি আর মাছ বের করলাম রান্না করার জন্য। রান্না প্রায় শেষের পথে সেই সময় লক্ষ্য করলাম রাবেয়া আন্টি রান্নাঘরের দিকে আসছেন। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে হাসি দিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, তোদের মতো মেয়েদের জায়গা এখানেই, সব কাজ করবি কাজের বুয়াদের মতো। প্রত্যুত্তরে আমি নীরব রইলাম। এখানে আমার বলারই বা কি আছে? একজন অনাথ মেয়ে যার একুলোকুল জুড়ে আপন বলতে কেউ নেই, তার এইসব কথা শোনাই প্রাপ্য। রাবেয়া আন্টি আবারও বললেন, আমাকে এক কাপ চা করে দে মিষ্টি বেশি দিয়ে। বলেই উনি ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসলেন। একটু পর আমি চা বানিয়ে নিয়ে আসলাম ওনার কাছে। চা দিয়ে চলে আসতে নিয়েছিলাম সেই সময় উনি বললেন, আমার সামনে বসো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। উনি এবার বেশ উচ্চ স্বরে বললেন, তোকে বসতে বলেছি, আমার সামনে কথা কানে যায়নি। আমি কিছুটা ভয় পেয়ে কেঁপে উঠি। পরক্ষণেই উনার সামনে বসতেই উনি চা কাপের সম্পূর্ণ চা আমার শরীরের উপর ছুঁড়ে ফেললেন। গরম চা শরীরে পড়তেই আমি মা গো বলে চিৎকার দিয়ে উঠি। পুরো শরীর যেন জ্বলছে আমার। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার চিৎকারে আঙ্কেল ড্রয়িং রুমে আসলেন। আমাকে কান্না করতে দেখে বললেন, কি হয়েছে তৃপ্তি মা, কান্না করছিস কেন? আমি কিছু বলতে যাব তার আগেই রাবেয়া আন্টি আমাকে থামিয়ে দিয়ে বললেন, আরে আর বলবেন না। ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসতেই দেখি ও সোফায় বসে আছে। ওর পাশে বসতে বসতে বললাম, মা রে, কেন জানি না আমার মাথাটা হঠাৎ খুব ব্যথা করছে। এটা শুনেই ও বলল আমার জন্য আদা দিয়ে চা বানিয়ে আনবে। আমি কতবার নিষেধ করলাম, আমার কোনো কথা শুনল না। চা বানাতে চলে গেল। চা এনে আমাকে দেওয়ার আগেই টি টেবিলের কর্নারে পা আটকে যাওয়ায় সম্পূর্ণ চা নিজের শরীরে ফেলে দিয়েছে। আন্টির বলা এত সময়ের কথায় আমি যেন অবাকের চরম মুহূর্তে পৌঁছে গেলাম। মানুষ এত গুছিয়ে মিথ্যে কথা কিভাবে বলতে পারে? ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। আঙ্কেল বললেন, কি রে মা, তোকে না নিষেধ করেছিলাম যে তোকে কোনো কাজ করতে হবে না? তবুও কেন এসব করতে গিয়েছিলি মা? আমার রুমে চল, আমি ঔষধ দিচ্ছি, যেসব জায়গায় জ্বালা করছে এখনই সেখানে ঔষধ লাগিয়ে নিবি আয়। অতঃপর আমি আঙ্কেলের থেকে ঔষধ নিয়ে নিজের রুমে চলে আসি। রুমের দরজা ভিতর থেকে আটকে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে থাকি নিজেকে। গলার নিচে বেশ খানিকটা জায়গা লাল হয়ে আছে। ঔষধটা লাগিয়ে নিলাম, ভীষণ জ্বালা করছিল। চোখের পানি মুছে জামা ঠিক করে বেকুনিতে গিয়ে দাঁড়ালাম।
কিছু সময় সেখানেই দাঁড়িয়েছিলাম। সেই সময় নিচে লক্ষ্য করলাম একটা বড় গাড়ি বাড়ির ভিতর প্রবেশ করছে। একটু পর গাড়ি থেকে একজন মেয়ে আর একজন ছেলেকে নামতে দেখলাম। ভাবলাম হয়তো উনি আঙ্কেলের বড় মেয়ে আর উনি জামাই। তারা বাড়ির ভিতর চলে গেলেন, আমিও বেলকনি থেকে রুমে চলে আসলাম। বিছানায় বসে ছিলাম, নিচ থেকে হাসি ঠাট্টার আওয়াজ ভেসে আসছে শুনে আর রুমে বসে না থেকে বের হয়ে নিচে আসতেই দেখলাম আঙ্কেল ছাড়া সবাই সোফায় বসে আড্ডা দিচ্ছেন। আমাকে দেখে আপুটা রাবেয়া আন্টিকে বললেন, মা ওকে। রাবেয়া আন্টি আমাকে দেখে বাঁকা হেসে বললেন, নতুন কাজের মেয়ে, ওহপে থেকে কাজে নিলে আবার ওকে। সব কথা তোকে পরে বলবো রেজিয়া। যা জামাইকে নিয়ে রুমের ভিতরে যা। কত দূর থেকে এসেছিস তোরা, এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট কর, আমি তোদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই বলে উনারা দুজন উপরে নিজের রুমে চলে গেলেন। রাবেয়া আন্টি আমাকে উদ্দেশ্য করে বললেন, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে আমার মেয়ে জামাইয়ের জন্য চা বানিয়ে নিয়ে ওদের রুমে দিয়ে আয়। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে রান্নাঘরে চলে আসলাম। চা বানিয়ে নিয়ে উপরে ওনাদের রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করে বললাম, আসবো আপু? রেজিয়া আপু বললেন, হ্যাঁ আয়। আমি ভিতরে এসে বললাম, আপু চা এনেছি, ওকে আগে দে। এই বলে রেজিয়া আপু ওয়াশরুমে চলে গেলেন। আমি ভাইয়ার কাছে এসে চায়ের কাপটা এগিয়ে দিলাম। উনি চায়ের কাপ নিতে গিয়ে আমার হাত ধরার চেষ্টা করলেন, যা আমার মোটেও ভালো লাগেনি। আমি চায়ের কাপটা দিয়ে হাত ছাড়িয়ে নিলাম। কেমন করে যেন দেখছিলেন উনি আমাকে, ওনার চাহনিও আমার ভালো লাগছিল না। আমি রেজিয়া আপুর চায়ের কাপটা টেবিলে রেখে তাড়াতাড়ি করে তাদের রুম থেকে বেরিয়ে আসলাম। রেজিয়া ওয়াশরুম থেকে বের হয়ে কিছু সময় পর তার মা রাবেয়া বেগমের রুমে এসে বললেন, মা কি করছো? রাবেয়া বেগম নোকা কান্নার ভাব নিয়ে বললেন, কি আর করব রে, তোর কপাল তো পুড়ল। রেজিয়া রাবেয়া বেগমের পাশে এসে বসে বললেন, উফ মা, এত ভনিতা না করে বলো তো কি হয়েছে? ওই যে নতুন মেয়েটাকে দেখছিস না, কি করেছে সে? তোর বাবা 2 দিন আগে কোথায় থেকে যেন মেয়েটাকে নিজের সাথে এনেছে। আনার পর আমাকে বললেন ওই ছোটলোক মেয়ে নাকি আজ থেকে তার ছোট মেয়ে হয়ে এ বাড়িতে থাকবে। তোর বাবা তো ওই মেয়ের প্রতি ভীষণ ফুরবল। কিছু বলাই যায় না তার সামনে ওই মেয়েকে নিয়ে। রেজিয়া রাগী স্বরে বললেন, কি হহ, কথাকার কোন ছোটলোক ঘরের মেয়েকে নিয়ে এসে আমার বোনের জায়গা দিয়েছে বাবা? সত্যি মা, বাবার রুচিবোধ দেখলে আমার এখন অনেক রাগ হয়। রাবেয়া বেগম রেজিয়াকে শান্ত করতে বললেন, শোন, তোর বাবা যখন থাকবে তখন ওই মেয়েটার সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। যখন উনি থাকবেন না তখন যা করার করিস। কিন্তু মেয়েটা যদি বাবাকে নালিশ জানায়, এত সাহস হবে না ওর। যে করেই হোক ওই মেয়েকে তোর বাবার চোখে দোষী বানিয়ে এ বাড়ি থেকে বের করে দিতে হবে। নয়তো দেখবি তোর বাবাকে আরো ফুরবল করে সব সম্পত্তি নিয়ে ওই মেয়ে আমাদেরই বাড়ি ছাড়া করবে। এসব রাস্তার মেয়েরা তো এমনই হয়। আচ্ছা জামাইয়ের কাছে যা এখন, দেখ ওর কিছু লাগবে নাকি। আমি পরে ভেবে দেখতেছি কি করা যায়। আচ্ছা। রেজিয়া রাবেয়া বেগমের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেলেন। অন্যদিকে রাবেয়া বেগম তৃপ্তিকে দুপুরের সমস্ত খাবার রান্না করার দায়িত্ব দিয়েছেন। কাজের একটু অভ্যাস থাকলেও এতটা পারদর্শী এখনো সে হয়ে ওঠেনি, তাই রান্নার কাজ শেষ করতে বেশ সময় লাগছে তৃপ্তির। এ বাড়িতে দ্বিতীয় কোনো কাজের লোকও উপস্থিত নেই যে ওকে হাতে হাতে একটু সাহায্য করে দিবে। এত সময় নিয়ে রান্না শেষ না হওয়াতে রাবেয়া বেগম রান্নাঘরে এসে রাগী স্বরে তৃপ্তিকে উদ্দেশ্য করে বললেন, কি রে নবাবজাদি, তোর এত ধীরগতির কাজের জন্য আমার মেয়ে জামাই কি না খেয়ে থাকবে নাকি? আমি মাথা নিচু করে বললাম, এর আগে কখনো এত কাজ একসাথে করিনি তো, তাই সময় লাগছে, কিছুদিন করলে অভ্যাস হয়ে যাবে আন্টি। কাজ করা বাদ দিয়ে আবার মুখে মুখে তর্ক করছিস, তোর সাহস তো কম নয়। আমি আর কোনো প্রত্যুত্তর না করে নীরব হয়েই তার কথাগুলো শুনলাম। উনি আবারও বেশ উচ্চ স্বরে বললেন, তাড়াতাড়ি রান্না শেষ কর, কোনোরকম ভুল যেন না হয়। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাই। উনি রান্নাঘর থেকে চলে যান। কিছু সময় পর রান্না শেষ করে সবাইকে খাওয়ার জন্য আসতে বললাম। আঙ্কেল দিনের বেশিরভাগ সময় অফিসের কাজে ব্যস্ত থাকেন। এখনো তিনি বাহিরে আছেন, নয়তো আমাকে এত কাজ করতে দেখলে রাগ হতেন নিশ্চিত। আর কত যে বকা দিতেন। সেসব ভাবতে ভাবতেই আমার ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে ওঠে। আমি খাবারগুলো টেবিলে সাজিয়ে নিলাম। একটু পর সবাই নিচে নামলেন।
খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি। খাওয়া শুরু করেছেন সবাই এমন সময় রেজিয়া আপু বললেন, ছি কি বাজে রান্না, এসব কি খাওয়ার যোগ্য? মা তুমি এ কোন অকাজের মেয়েকে রেখেছো, সামান্য রান্না ঠিকভাবে করতে পারে না? কথাগুলো বলেই তরকারির বাটি উঠিয়ে আমার শরীরে ছুঁড়ে ফেলে দিলেন তিনি। সকালের গরম চা লেগে পুড়ে যাওয়া জায়গায় এখন এবার গরম তরকারি পড়ে অসহ্যকর জ্বালা শুরু হলো। দ্বিতীয় কোনো বাক্য উচ্চারণ না করে সেখান থেকে দৌড়ে নিজের রুমে চলে আসি। ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে নিচে বসে পড়ি। হাঁটুতে মুখ গুজে কান্না করছি আর ভাবছি, আল্লাহ আমার থেকে সবকিছুই কেড়ে নিয়েছেন, তবুওই কেমন শাস্তি দিচ্ছেন তিনি আমায়। কি অন্যায় করেছিলাম আমি? এভাবেই তৃপ্তির দিন কাটছিল। বাড়ছিল তৃপ্তির উপর রাবেয়া বেগম ও রেজিয়া সুলতানার অত্যাচার। খোঁটা দিয়ে বলা কথা, একটু ভুল হলেই কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হতো তৃপ্তিকে। যার বদৌলতে তৃপ্তি ওদের বাসায় আশ্রয় পেয়েছিল, সেই বাবার বয়সী রায়হানুল সাহেবকেও ওদের অত্যাচার করার বিষয় সম্পর্কে কখনো বলে উঠতে পারেনি তৃপ্তি। রায়হানুল সাহেব তৃপ্তিকে আশ্রয় দিয়েছে, তার কাছে কি করে তারই পরিবারের মানুষেদের নামে অভিযোগ জানাবে, আর ওই মানুষটি তৃপ্তির মুখের কথা কেনই বা বিশ্বাস করবেন? কদিনের পরিচয় তৃপ্তির সাথে তার। রায়হানুল সাহেবের সামনে কখনো তৃপ্তির সাথে খারাপ আচরণ করেননি রাবেয়া বেগম ও তার মেয়ে। তার আড়ালে তৃপ্তির উপর অত্যাচার করাই এসবের কোনো প্রমাণ তৃপ্তি দিতে পারবে না। শরীরের কিছু ক্ষত দেখিয়ে কি আর অভিযোগ জানানো যায়? এর থেকে সব মুখ বুঝে সহ্য করে নেওয়াই ভালো বলে মনে করে তৃপ্তি। রাবেয়া বেগমের চিৎকারে চিন্তার ঘোর কাটিয়ে বাস্তবে ফিরে আসে তৃপ্তি। কাজ করার মাঝেই আনমনে নিজের অতীতের দিনগুলোর কথা ভাবতে গিয়ে অনেক দেরি করে ফেলেছে সে। হনহনিয়ে রান্নাঘরের দিকে আসছেন রাবেয়া বেগম। রান্নাঘরের ভিতরে প্রবেশ করে রাগী কণ্ঠে তৃপ্তিকে উদ্দেশ্য করে বললেন, মুখপুরি সেই কখন থেকে ডেকে যাচ্ছি তোকে। শরীরের চামড়া মোটা হয়ে গিয়েছে তোর, এক ডাকে জবাব দিস না। বলি, কোন নাগরের চিন্তায় মজে ছিলি এত সময়? এখন কি চরিত্রে ও কালি লাগানোর জন্য প্রস্তুত করছিস নিজেকে? চোখ দিয়ে বাধাহীন ভাবে পানি ঝরছে তৃপ্তির। নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, এই তো রান্না প্রায় শেষের পথে আন্টি। আসলে কাজে একটু বেশি মনোযোগ দিয়েছিলাম, তাই আপনার ডাক শুনতে পাইনি। এসব মিথ্যে বাহানা আমাকে শোনাতে আসিস না। জামাই চলে এসেছে, ওর জন্য নাস্তা পানি নিয়ে এক্ষুনি উপরে ওদের রুমে দিয়ে আয়। কথাগুলো বলে রাবেয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। রেজিয়ার স্বামী আবির চৌধুরী বরাবরই অপছন্দ করে তৃপ্তি। বাজে দৃষ্টি নিয়ে আবির তৃপ্তিকে দেখেন, নানা বাহানায় ওকে ছোঁয়ার চেষ্টাও করেন। তাই আবির এবারই আসলে তৃপ্তি যতটা পারে ওনার থেকে দূরে থাকার চেষ্টা করে। নাস্তার ট্রে হাতে নিয়ে তৃপ্তি উপরে আবির ও রেজিয়ার জন্য বরাদ্দকৃত রুমের দরজার সামনে এসে দাঁড়াতেই দেখে ওদের রুমের দরজা খোলা। তৃপ্তি রুমের ভিতরে প্রবেশ করে কাউকে দেখতে না পেয়ে খাবারগুলো টেবিলে রাখতে নিতেই পিছন থেকে খট করে ভেসে আসা একটা শব্দ শুনতে পায়। খালি রুমে হঠাৎ এমন শব্দ হওয়ায় তৃপ্তি পিছন ফিরতেই দেখে রেজিয়ার স্বামী আবির দরজা বন্ধ করে দিয়েছেন ভিতর থেকে। আবিরকে রুমের ভিতরে এভাবে দরজা বন্ধ করতে দেখে তৃপ্তি ভয়ে কিছুটা কেঁপে উঠে। কি করতে চাইছেন আবির? কোনো খারাপ উদ্দেশ্য নেই তো ওনার? এসব ভেবেই তৃপ্তি কিছুটা উচ্চ স্বরে বলল, ভাইয়া, আপনি দরজা বন্ধ করলেন কেন? সরে দাঁড়ান দরজার সামনে থেকে, আমি বাহিরে যাব। তৃপ্তির কথায় আবির উচ্চ স্বরে হেসে উঠে বললেন, এত তাড়াতাড়ি তোকে ছেড়ে দেই কি করে বলতো তৃপ্তি? রেজিয়া গর্ভবতী হয়েছে 5 মাস হলো। নিজের শারীরিক চাহিদা পূরণ করতে এখন আমি কি করব বলে দিবি? আবিরের এসব বিশ্রী ইঙ্গিতে বলা কথাগুলো শুনে যেন ওনার প্রতি তৃপ্তির ঘৃণার মাত্রা চরম থেকে চরম পর্যায়ে পৌঁছে যায়। ঘৃণাভরা দৃষ্টি নিয়ে তৃপ্তি আবিরের দিকে একনজর তাকিয়ে পরক্ষণেই নিজের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেই। তৃপ্তি কোনরূপ প্রত্যুত্তর না করে রুম থেকে বেরোনোর উদ্দেশ্য নিয়ে দরজার কাছে এগিয়ে যেতেই আবির তৃপ্তির হাত ধরে ঠোঁটে পৈশাচিক হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন, কোথায় যাচ্ছিস এত তাড়াতাড়ি? আজ যা খুশি হয়ে যাক, তোকে আমি ছাড়ছি না। তৃপ্তি আবিরের হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে রাগী স্বরে বলল, আমার হাত ছাড়ুন, এসব কি ধরনের অসভ্যতাম শুরু করেছেন আপনি? ছাড়ুন বলছি, নয়তো আমি চিৎকার করতে বাধ্য হব। পৈশাচিক হাসি হেসে আবির বললেন, তোর কথা কেউ শুনবে না, চিৎকার করেও কোনো লাভ হবে না বুঝলি।
এই কথা বলেই আবির তৃপ্তিকে বাজে ভাবে ছোঁয়ার চেষ্টা করে। তৃপ্তি বেশ জোরের সাথে নিজের হাত আবিরের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে সজোরে আবিরের ডান গালে একটা থাপ্পড় দিয়ে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দ্রুততার সাথে দরজা খুলে এক দৌড়ে নিজের রুমে চলে আসে। তৃপ্তির এমন কাজে আবিরের মুখ রাগে লাল বর্ণ ধারণ করে। আবির রাগে উচ্চ স্বরে বললেন, আহ, ছোটলোক ঘরের 2 টাকার মেয়ের এত সাহস হয় কি করে আবির চৌধুরীকে থাপ্পড় দেওয়ার? তোকে আমি ছাড়ব না তৃপ্তি, আজই তোকে এই বাড়ি ছাড়া করব আমি, তারপর। বলেই উচ্চস্বরে হেসে দরজার পাশে রাখা টেবিলের উপর হাত দিয়ে জোরে একটা বাড়ি দেয় আবির। তৃপ্তি নিজের রুমে এসে বিছানায় বালিশে মুখ গুজে কান্না করছে। আজ তো অল্পের জন্য ওই নরপশুর কবল থেকে নিজেকে বাঁচাতে পেরেছে সে। এরপর যে আবির আরো খারাপ কিছু করবে না তার তো কোনো ঠিক নেই। তৃপ্তি মনস্থির করে আজই সে সবাইকে জানাবে যে রেজিয়ার স্বামী আবির চৌধুরী একদমই ভালো মানুষ নন আর সহ্য করলে চলবে না। তৃপ্তি এসব ভেবে স্বাবস্থা থেকে উঠতে নিলেই হঠাৎ ওর কোমরের পাশে সজোরে কারোর লাথির আঘাতে বিছানা থেকে ছিটকে মেঝের উপর পড়ে যায় সে। ব্যথায় চিৎকার দিয়ে উঠে পিছন ফিরে তাকাতেই দেখে রাবেয়া বেগম, রেজিনা সুলতানা দাঁড়িয়ে আছেন। লাথিটা এবার রেজিয়াই দিয়েছিল তৃপ্তিকে। কি হয়েছে কিছু বুঝে ওঠার আগেই রাবেয়া বেগম তৃপ্তির কাছে এগিয়ে এসে ওর মাথার পিছনের অংশের চুলগুলো খুব শক্তভাবে নিজের হাতে পেঁচিয়ে টানতে টানতে ওকে ঘরের বাহিরে আনলেন। তৃপ্তি কিছু বলতে যাবে তার আগেই আবির রেজিয়াকে উদ্দেশ্য করে রাগী স্বরে বললেন, রেজিয়া, যে বাড়িতে আমাকে একজন কাজের মেয়ে সম্মান দেয় না সে বাড়িতে আমি আর থাকবো না। তুমি জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা আজই বাড়ি ফিরে যাব। রেজিয়া রাগ নিয়ে উচ্চ স্বরে বললেন, আমরা কোথাও যাব না, বাড়ি থেকে বের হওয়ার হলে এই চরিত্রহীন বেহায়া ছোটলোক মেয়েটা বের হবে। তৃপ্তির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। চরিত্রহীন শব্দটি যেন ওর হৃদয় ভেঙে চুরে দিয়েছে। ছলো চোখে সবার দিকে তাকিয়ে আছে তৃপ্তি। রাবেয়া বেগম তৃপ্তির চুলের মুঠি ধরে ওকে বসা অবস্থা থেকে দাঁড় করিয়ে রাগে হিসহিসিয়ে বললেন, কি রে মুখপুরি, তুই তাহলে নিজের চরিত্রও ঠিক রাখতে পারলি না? তোর যখন শরীর বিলিয়ে দেওয়ার এতটাই নেশা, জানা পতিতালয়ে যা। আমার এত ভালো জামাইয়ের চরিত্রে দাগ লাগানোর সাহস হলো কি করে তোর? আর এক মুহূর্ত এই বাড়িতে তোর জায়গা হবে না। এক্ষুনি বেরিয়ে যাবি তুই এই বাড়ি থেকে। ওদের বলা সব কথা শুনে তৃপ্তি পুরোপুরি ভাবে স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে গিয়েছে। পরক্ষণেই তৃপ্তিকে কিছু বলার বা জিজ্ঞাসা করার সুযোগ না দিয়েই ওর হাত ধরে টানতে টানতে বাড়ির মূল দরজার সামনে এনে ধাক্কা দিয়ে ওকে বাহিরে ফেলে দিলেন রাবেয়া বেগম। পড়ে গিয়ে হয়তো ব্যথা পেয়েছে তৃপ্তি, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তা অনুভব করার শক্তি ও যেন তৃপ্তি হারিয়ে ফেলেছে। তৃপ্তি মাথা উঠিয়ে পিছনে ফিরে একনজর লক্ষ্য করল আবির চৌধুরীর দিকে। পৈশাচিক আনন্দ লেগে আছে তার মুখ জুড়ে, যা তার বিশ্রী হাসির মাঝেই বোঝা যাচ্ছে। রাবেয়া বেগম দারোয়ানকে ডেকে তৃপ্তিকে বাড়ি থেকে বের করে দিতে বললেন। দারোয়ানও সেই অনুযায়ী কাজ করলেন। একটু আগে তৃপ্তি এক ছুটে রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরই আবির চৌধুরী তৃপ্তির থাপ্পড়ের প্রতিশোধ নিতেই নিজের শার্টের বেশ কিছু অংশ কুঁচকিয়ে নিজেকে এলোমেলো করে রেজিয়ার কাছে আসতে রাবেয়া বেগমের রুমের উদ্দেশ্য হাঁটা ধরলেন। মামে বিছানায় পা ছড়িয়ে বসে আড্ডা দিচ্ছিলেন, সেই সময় আবির ওদের রুমে প্রবেশ করে। আবিরের এলোমেলো অবস্থা দেখে রেজিয়া বিছানা থেকে নেমে হকচকিয়ে উঠে বলল, এই কি হয়েছে, তোমার এমন অবস্থা কি করে হলো? আবির মুখ মলিন রেখে নিশ্চুপ রয়। রেজিয়া আবারও বলল, কি হলো কিছু বলছো না কেন? তোমার এমন এলোমেলো অবস্থা, আবার শার্ট কুচকানো, কি হয়েছে বলবে তো আমায়? তৃপ্তি, তৃপ্তি, কি করেছে ও? আবির নোকা কান্নার ভাব নিয়ে বলল, আমার সাথে নোংরামি করার চেষ্টা করেছিল। আবিরের দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রেজিয়া বলল, মানে? কিছুক্ষণ আগে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখি তৃপ্তি বিছানায় বসে আছে। কি কারণে রুমে এসেছে জানতে চাইলে বলল নাস্তা দিতে এসেছিল। আমি বললাম দেওয়া শেষ হয়েছে, এবার যেন সে রুম থেকে চলে যায়। কিন্তু সে চলে না গিয়ে বিছানা থেকে নেমে আমার দিকে এগিয়ে আসছিল, আমি কিছু বলতে যাওয়ার আগেই আমাকে জড়িয়ে ধরে কিস করার চেষ্টা করছিল। অনেক কষ্টে নিজের থেকে ওকে ছাড়িয়ে একটা থাপ্পড় পর্যন্ত দিয়েছিলাম ওকে। তারপর ও রুম থেকে বেরিয়ে যায়। ওর থেকে নিজেকে ছাড়াতে গিয়েই আমার এমন এলোমেলো অবস্থা হয়েছে। রেজিয়া, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না।
যে বাড়িতে এমন চরিত্রহীন কাজের মেয়ে থাকে সেখানে আমি থাকব না। আবিরের কথাগুলো শুনেই রেজিয়ার আগে ক্ষিপ্ত হয় হনহনিয়ে তৃপ্তির রুমে আসে, সাথে রাবেয়া বেগমও ছিলেন। রাস্তা দিয়ে আনমনে হাঁটছে তৃপ্তি, কি থেকে কি হয়ে গেল এই অল্প সময়ে। 1 বছর আগেও সব হারিয়ে সে নিঃস্ব হয়ে গিয়েছিল। তারপর একটা আশ্রয় পেয়েও সেখানে তার জায়গা স্থায়ী হলো না। নিজের শেষ সম্মানটুকুও হারিয়েছে সেখানে সে। যদিও ওর কোনো দোষ ছিল না, কিন্তু আশেপাশের মানুষ তো ভিতরটা দেখতে যায় না, উপরে যা ঘটে তা দিয়েই সবটা বিবেচনা করে। নিজের চরিত্রে মিথ্যে কলঙ্কের দাগ নিয়ে তাকে বাড়ি ছাড়তে হলো, এসব ভাবতেই যেন তৃপ্তির ভেঙে যাওয়া ভিতরটা আবার যত্ন নিয়ে ভেঙেচুরে একাকার হয়ে যাচ্ছে। রাতের কালো আধার পুরো শহরটাকে ঢেকে নিয়েছে। নির্জন এই অচেনা শহরে রাতের বেলা একলা মেয়ে, যার একুল ওকুল জুড়ে কেউ নেই। কথায় গেলে একটু ঠাঁই পাবে সে। এসব ভাবছে আর অঝোর ধারায় নিজের দু চোখ দিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে তৃপ্তি। সেই সময় হঠাৎ সামনে লক্ষ্য করতেই চোখ আটকে যায় তৃপ্তির। কিছু লোক মিলে খুব বাজে ভাবে মারছে অন্য একজন লোককে। কি করবে এখন তা সে বুঝে উঠতে পারছে না। এমন পরিস্থিতিতে ওর একা সেখানে যাওয়াও উচিত হবে না। লোকগুলোকে দেখেই বোঝা যাচ্ছে এরা ভালো লোক নয়। তৃপ্তি রাস্তার পাশে থাকা গাছের আড়ালে চলে যায়। অপেক্ষা করতে থাকে কখন বাকি লোকগুলো সেখান থেকে চলে যাবে। বেশ কিছু সময় পর লোকগুলো একটা কালো গাড়িতে করে সেখান থেকে চলে যায়। তৃপ্তি গাছের আড়াল থেকে বেরিয়ে সামনে দেখে অন্য লোকটি, যাকে এত সময় ধরে মারা হয়েছিল, তিনি রাস্তার মাঝেই পড়ে রয়েছেন। তৃপ্তি ছুটে লোকটির কাছে যায়। রক্ত দিয়ে পুরো শরীর ভিজে গিয়েছে তার। সেন্সলেস হয়ে গিয়েছেন। এত রাতে একা এই নির্জন জায়গায় লোকটিকে নিয়ে কি করবে তৃপ্তি কিছুই বুঝে উঠতে পারছে না। সেই সময় মোবাইলের রিংটোনের আওয়াজ কানে পড়ে তৃপ্তির। কোথায় থেকে আওয়াজ আসছে সেটা খুঁজতে থাকে সে। একটু পর লোকটির কোটের পকেট থেকে মোবাইলটি বের করে কল রিসিভ করে তৃপ্তি। ওপাশ থেকে একজন বৃদ্ধ পুরুষের উত্তেজিত কণ্ঠ ভেসে আসছে। তীব্র, দাদু ভাই কোথায় তুই? এত রাত হয়ে গেল এখনো বাড়িতে ফিরলি না। তুই ঠিক আছিস তো? কি হলো, কথা বলছিস না যে? তৃপ্তি নিজেকে সামলে নিয়ে বলল, দাদু আপনি যার কথা বলছেন তার অবস্থা খুব একটা ভালো না। কিছু লোক মিলে খুব মেরেছে তাকে। এখনই হাসপাতালে ভর্তি করাতে হবে, নয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে, তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করুন। কি কি হয়েছে আমার দাদু ভাইয়ের? কে তুমি? কোথায় থেকে বলছো? তৃপ্তি আশেপাশে তাকিয়ে রাস্তার একপাশে একটা সাইনবোর্ড টাঙানো দেখতে পায়। অতঃপর তৃপ্তি সাইনবোর্ডে থাকা ঠিকানাটি জানাতে ওই বৃদ্ধ লোকটি বলল, আপনি তাড়াতাড়ি এই ঠিকানায় চলে আসুন, ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি আসছি আসছি, আমি কিছু হবে না আমার দাদু ভাইয়ের, বলেই ফোনটা কেটে দিলেন তিনি। তৃপ্তি তীরের মাথা নিজের কোলের উপর নিয়ে ওড়না দিয়ে মুখে লেগে থাকা রক্তগুলো আস্তে আস্তে পরিষ্কার করে দিতে শুরু করে। বেশ কিছুক্ষণ পরে একটা বড় গাড়ি তৃপ্তির সামনে এসে ব্রেক কষে। গাড়ির দিকে লক্ষ্য করলেই দেখে একজন বয়স্ক ভদ্রলোক ও 23 জন মধ্যবয়ের সুঠামদেহী ব্যক্তি এগিয়ে আসছেন ওদের দিকে। বয়স্ক লোকটি তীরের মাথার কাছে এসে বসে তার এমন বেহাল অবস্থা দেখে কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, আমার দাদু ভাইয়ের এমন অবস্থা কারা করলো? পাশ থেকে তৃপ্তি সান্ত্বনার স্বরে বলল, দাদু আপনি ভেঙে পড়বেন না। উনার শরীরে আঘাতের পরিমাণ বেশি রয়েছে। ওনাকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওনাকে ওঠানোর ব্যবস্থা করুন। পাশে থাকা বাকি 3 জন মধ্যবয়সের গার্ডসরা তীব্রকে ধরে গাড়িতে উঠায়। তৃপ্তি সেই বৃদ্ধ ব্যক্তিকে ধরে গাড়ির সামনের সিটে বসিয়ে দেন। বৃদ্ধ ব্যক্তিটি কান্নামিশ্রিত কণ্ঠে বললেন, দিদিভাই তুমিও আমাদের সাথে চলো। তৃপ্তি নিরুপায় হয়ে গাড়িতে উঠে বসে। অতঃপর ড্রাইভার গাড়ি স্টার্ট করে। দ্রুততার সাথে হাসপাতালে এনে তীরকে সেখানে ভর্তি করানো হয়। অপারেশন থিয়েটারে অপারেশন চলছে। থিয়েটারের বাহিরে চেয়ারে তৃপ্তি বসে আছে। আর সেই বৃদ্ধ ব্যক্তিটি নিজের চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট রেখে পায়চারি করছেন। কিছুক্ষণ পর তৃপ্তি হঠাৎই লক্ষ্য করে বৃদ্ধ ব্যক্তিটি নিজের বুকের বাঁ পাশ এক হাত দিয়ে চেপে ধরেছেন। পরক্ষণেই তিনি পড়ে যেতে নিলে তৃপ্তি দ্রুততার সাথে বসাবস্থা থেকে উঠে এগিয়ে গিয়ে তাকে ধরে নেই। বৃদ্ধ ব্যক্তিটি সেন্সলেস হয়ে যায়। নার্স ও ওয়ার্ড বয়ের সহযোগিতায় বৃদ্ধ লোকটিকে আইসিইউ এর একটা বেডে ভর্তি করানো হয়।
নাতির এমন অবস্থা দেখে এতটা মানসিক চাপ সহ্য করতে পারেননি, তাই তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। একদিকে তীরের অপারেশন, অন্যদিকে তার দাদুর অসুস্থতা। তৃপ্তি কি করবে বুঝে উঠতে পারছে না। ও কি এখনো হাসপাতালে থাকবে নাকি চলে যাবে এখান থেকে? বড় দ্বিধায় পড়ে গিয়েছে সে। একটু আগেও এদের কাউকেই চিনত না সে। এই অল্প সময়েই কি থেকে কি হয়ে গেল, এসব ভাবতে ভাবতেই লক্ষ্য করল অপারেশন থিয়েটারের ভেতর থেকে একজন ডাক্তার বেরিয়ে আসছেন। তৃপ্তি নিজের মুখশ্রী জুড়ে অজানা ভয় ও চিন্তার ছাপ ফুটিয়ে তুলে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, উনার এখন কি অবস্থা ডাক্তার সাহেব? উনি সুস্থ হয়ে যাবেন তো? ডাক্তার সাহেব চিন্তিত কণ্ঠে বললেন, অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু কিন্তু কি ডাক্তার? ওনার শরীরে আঘাতের এর পরিমাণ অনেক বেশি হওয়ায় সুস্থ হতে যথেষ্ট সময় লাগবে। ওনাকে সঠিকভাবে দেখাশোনা করতে হবে। সময় মতো খাবার খাওয়ানো, ঔষধ দেওয়া, এসবের দিকে খুবই যত্নশীল হতে হবে। তাহলেই সম্ভব ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলা। আর কোনো সমস্যা নেই তো? না, আর কোনো সমস্যা নেই। আপনি ওনার স্ত্রী তো? কাইন্ডলি ওনার খেয়াল রাখবেন ঠিকভাবে। আমি আসছি। এই বলে ডাক্তার সাহেব তৃপ্তিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে গেলেন। তৃপ্তি চোখ বড় বড় করে ডাক্তারের যাওয়ার পায়ে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, ডাক্তার বেডা কি বলে গেল? আমি ওনার বউ। হ্যাঁ হো হো আল্লাহ, আমি পাগল হয়ে যাব। তখনই একজন নার্স দ্রুততার সাথে তৃপ্তির কাছে এসে উত্তেজিত কণ্ঠে বললেন, মুম, রোগীর সেন্স ফিরেছে। উনি ভীষণ ছটফট করছেন। দাদুভাইয়ের কাছে যাবেন বলছেন। আমরা কেউ তাকে সামলাতে পারছি না। আপনি একটু আসবেন প্লিজ। আচ্ছা চলুন, আমি দেখছি। তৃপ্তি সেই নার্সের সাথে আইসিইউ রুমে প্রবেশ করতেই লক্ষ্য করে আইসিইউ এর বেডে বসে ছটছট করছেন তীরের দাদু আমজাদ চৌধুরী। তাকে চারপাশ থেকে ঘিরে দাঁড়িয়ে আছেন বিশালদেহী চারজন বডিগার্ড। উনি অত্যন্ত রাগ নিয়ে উচ্চস্বরে বললেন, এই শর্তরা আমি আমার দাদু ভাইয়ের কাছে যাব। পাশ থেকে একজন বডিগার্ড আমজাদ চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, স্যার আপনি একটু শান্ত হন। বসের সাথে এখন কাউকে দেখা করতে দিবেন না ডাক্তার। আমি কোনো কথা শুনতে চাই না। আমি এখনই যাব আমার দাদু ভাইয়ের সাথে দেখা করতে। তোরা সরবি সামনে থেকে, নাকি আমার লাঠির বাড়ি খাবি? এই বলেই পাশ থেকে আমজাদ তার লাঠিটা উঠিয়ে নিলেন। তৃপ্তি আর দূরে দাঁড়িয়ে না থেকে দৌড়ে আমজাদের কাছে এসে লাঠিটা তার হাত থেকে নিতে নিতে বলল, আরে আরে দাদু দাদু করছেন কি? লেগে যাবে তো। আমজাদ অন্য দিকে মুখ ঘুরিয়ে বললেন, লাগুক, আমি তো তখন থেকে ওদের আমার সামনে থেকে সরে যেতে বলছি। কিন্তু আমার কথা ওরা শুনছে না। ওরা এত অবাধ্য হয়ে গিয়েছে যে ওদের ঠিক করার জন্য আমার লাঠির বাড়িই যথেষ্ট। তোমার নাতির অপারেশন মাত্র শেষ হয়েছে। একটু পর তাকে বেডে শিফট করবে। আগামী 2 ঘন্টা সেখানে কারোর যাওয়ার পারমিশন নেই। উনি এখন ভালো আছেন। আর ডাক্তার বলেছেন উনাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, তাই উনি এখন ঘুমাবেন। আপনি যদি এখন এভাবে জেদ করেন ওনার সাথে দেখা করার জন্য, তাহলে কিভাবে হবে বলুন তো? আপনি এমন উত্তেজিত অবস্থায় উনার কাছে গেলে উনার উপর আরো বেশি প্রেসার পড়বে, যা এই মুহূর্তে ওনার জন্য ঠিক হবে না। তৃপ্তির কথাগুলো শুনে আমজাদ শান্ত হয়ে গিয়ে বললেন, ডাক্তারকে বলে দিও তাদের বলে দেওয়া সময় শেষ হয়ে গেলে আমাকে যেন দাদু ভাইয়ের সাথে দেখা করতে দেয়। আচ্ছা ঠিক আছে দাদু, আপনি এখন একটু রেস্ট করুন, আপনার শরীরের অবস্থাও খারাপ ছিল একটু আগে। আমজাদ তৃপ্তির দিকে তাকিয়ে ভেংচি কেটে বললেন, আমার কিছুই হয়নি। আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার দাদু ভাইয়ের সাথে কথা না বলা পর্যন্ত আমার বসেও এতটুকু শান্তি হবে না। তৃপ্তি আর কিছু না বলে বিছানার পাশে রাখা চেয়ারে বসে পড়ে। কিছু সময় নীরব থাকার পর আমজাদ তৃপ্তিকে উদ্দেশ্য করে বললেন, এত ঝামেলার মাঝে তো তোমার সাথে পরিচয় হওয়াই হলো না দিদি ভাই। আজ তোমার জন্য আমি আমার দাদু ভাইকে ফিরে পেয়েছি। তোমার নাম কি দিদি ভাই? কোথায় থাকো তুমি? তোমার বাবা কি করেন? আমজাদের প্রশ্নে তৃপ্তির মুখ ভার হয়ে যায়। কি বলবে সে? তার যে একুলকুল জুড়ে আপন বলতে কেউ নেই, আর না আছে থাকার জায়গা। তৃপ্তিকে চুপ থাকতে দেখে আমজাদ তার উৎসুক দৃষ্টি তৃপ্তির দিকে স্থির করেন, প্রশ্নসিক্ত কণ্ঠে বললেন, কি হয়েছে দিদি ভাই? তুমি এভাবে মাথা নিচু করে মুখ ভার করে আছো কেন? আমার প্রশ্নগুলোর উত্তরও দিলে না। তৃপ্তি ওর দু
চোখ দিয়ে বাধাহীন ভাবে অশ্রু ঝরাতে ঝরাতে বলল, আমার নাম তৃপ্তি, আমার বাবা মা 1 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন দাদু। এই অচেনা শহর জুড়ে আমার কোনো আপনজন নেই। তাই আমার থাকারও কোনো জায়গা নেই। স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমজাদ তৃপ্তির দিকে। এত অল্প বয়সেই মেয়েটা তার বাবা মা, নিজের আশ্রয়ের জায়গাও হারিয়েছে। আমজাদ ইশারা করে সব গার্ডসদের রুম থেকে চলে যেতে বললেন। মুহূর্তের মধ্যেই গার্ডসরা রুম থেকে চলে যায়। আমজাদ চৌধুরী নরম কণ্ঠে তৃপ্তিকে জিজ্ঞাসা করলেন, গত 1 বছর কোথায় ছিলে তুমি দিদিভাই? তৃপ্তি একটা দীর্ঘশ্বাস ছেড়ে অতীতের সব কথা আমজাদকে বলল। সব শুনে আমজাদের যেন রাগে সম্পূর্ণ শরীর জ্বলছে। মানুষ এতটা নিচু স্বভাব ও মানসিকতার কিভাবে হতে পারে? এদের মতো মানুষদের কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রাপ্য। এমন মানসিকতার মানুষদের জন্য আমাদের দেশে অনেক মেয়েরা বেঁচে থাকার কোনো দিশা খুঁজে না পেয়ে অল্প বয়সে নিজের জীবনের মায়া ত্যাগ করে আত্মহত্যা করেন। আমজাদ নিজের রাগকে নিয়ন্ত্রণ করে তৃপ্তির মাথায় হাত রেখে বললেন, দিদিভাই তুই কখনো এটা ভাবিস না যে তোর কেউ নেই। তোর কোথাও থাকার আশ্রয় নেই। তোর জন্য এই বুড়ো দাদু আছে আর এই বুড়োর বিশাল বাড়িও আছে, তুই এখন থেকে আমাদের সাথে সেখানে থাকবি। তৃপ্তি মাথা তুলে ছলছল দৃষ্টিতে আমজাদের দিকে তাকিয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না সে। আমজাদ আবারও বললেন, আজ তোর জন্য আমি আমার দাদু ভাইয়ের জীবন বাঁচাতে পেরেছি। তোর এই একাকিত্ব সময়ে তোকে একা ছেড়ে দিতে পারি না। তুই আমার নাতনি হয়ে থাকবি আমাদের সাথে। ভয় পাস না দিদিভাই, তোর অতীতের ওই মানুষগুলোর মতো আমাদের বাড়ির মানুষগুলো এত খারাপ না। সবাই অনেক ভালো। তৃপ্তি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, বাড়িতে কে কে আছেন দাদু? আমার 2 ছেলে, বৌমা, তীব্র সহ আরো একজন নাতি আর 2 জন নাতনি, এখন তুই সহ আমার 3 জন নাতনি হয়ে গেল। ওহো, আরেকজন বাদ পড়ে গিয়েছেন। কে? আমজাদ একবার শুকনো ঢোক গিলে বিয়ে বললেন, আমার রাগী বউ, আজ আমার রক্ষে থাকবে না তার হাত থেকে দিদিভাই। অবাক দৃষ্টিতে আমজাদের দিকে তাকিয়ে, কেন দাদু? তীরের খোঁজ পেয়েছি, ওর এতটা ইনজুরি হয়েছে। ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর আমি বাড়িতে কাউকে কিছুই জানাইনি এখনো পর্যন্ত। ওর দাদিমা তো মনে হয় এতক্ষণে চিন্তায় চিন্তায় মনে মনে বকা দিয়ে আমার পিণ্ডি চটকাচ্ছেন। তৃপ্তি এবার শব্দ করেই হেসে দেয়। তৃপ্তির হাসে দেখে আমজাদ চৌধুরীও হেসে দিয়ে বললেন, মাশাআল্লাহ, হাসলে তো আমার দিদিভাইকে অনেক সুন্দর দেখায়। তৃপ্তি হাসি থামিয়ে বললে, এই যে বুড়ো, তাড়াতাড়ি দাদিমাকে ফোন করো আর ওনাকে ওনার নাতির খবর জানাও। নয়তো বাড়ি ফিরলে দাদির হাতে খন্তের বাড়ি খেতে হবে তোমাকে। এই কথা বলেই তৃপ্তি আবারও হাসতে শুরু করে। আমজাদ চৌধুরী একটু মুখ গুমরা করে ন্যাকা কান্না ভাব নিয়ে বললেন, আমার তো ভয় করছে, ফোন দিতেই না জানি ওপাশ থেকে কি রিয়েকশন আসবে। তৃপ্তি হাসি থামিয়ে শান্ত স্বরে বলল, ওনারা সবাই অনেক চিন্তা করছেন হয়তো আপনার নাতিকে নিয়ে। তাই তুমি তাড়াতাড়ি কল করে ওদের জানিয়ে দাও তিনি সুস্থ আছেন, আগামীকাল সকালে যেন সবাই হাসপাতালে চলে আসেন ওনার সাথে দেখা করতে। পরক্ষণেই আমজাদ চৌধুরী ও তৃপ্তি কথা অনুযায়ী কাজ করে বাড়িতে ফোন করে সবটা জানিয়ে দেয়। দেরিতে খবর দেওয়ার জন্য বকা শুনতে হলেও এখন সব ঠিকঠাক আছে। আমজাদ চৌধুরী আর তৃপ্তি গল্প করছিল। সেই সময় একজন নার্স ভিতরে প্রবেশ করে বললেন, রুম নাম্বার 209 এর রোগী তীব্র চৌধুরীর বাড়ির লোক তো আপনারাই। ওনার সেন্স ফিরেছে, আপনারা এখন ওনার সাথে দেখা করতে পারেন। তবে বেশি সময়ের জন্য না। আর হ্যাঁ, রোগীকে একজন উত্তেজিত হতে দিবেন না। বেশি কথাও বলতে দিবেন না। তৃপ্তি শান্ত স্বরে বলল, আচ্ছা ঠিক আছে। অতঃপর নার্স চলে যায়। তৃপ্তি আমজাদকে উদ্দেশ্য করে বললেন, এত সময় তো নাতিকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য ছটফট করছিলে। এখন চলো আমার সাথে, দেখা করবে। হুম চল। তৃপ্তি আর আমজাদ তীরের কেবিনের উদ্দেশ্যে হাঁটা ধরে। একটু পর তৃপ্তি আর আমজাদ তীরের কেবিনে প্রবেশ করে। তৃপ্তি দরজার পাশেই দাঁড়িয়ে যায়। চোখ বুজে মাথার উপর এক হাত ভাঁজ করে রেখে শুয়ে আছে তীব্র। আমজাদ তীরের পাশে এসে দাঁড়িয়ে ওর মাথায় হাত রাখে। হঠাৎ কারোর হাতের স্পর্শ পেয়ে তীব্র চোখ খুলে সামনে তাকিয়ে দেখে আমজাদ দাঁড়িয়ে আছেন। তীব্র তাকে উদ্দেশ্য করে বলল, দাদু তুমি এখানে? আমাকে হাসপাতালে অ্যাডমিট করালে কিভাবে? আমজাদ তীরের বেডের পাশে রাখা চেয়ারটি টেনে সেখানে বসে শান্ত গলায় বললেন,
দাদুভাই তোকে কারা যেন খুব বাজে ভাবে মেরে রাস্তার ফেলে রেখে গিয়েছিল। আর সেখানে থেকে তৃপ্তি দিদি ভাইয়ের মাধ্যমে আমি তোর খবর পাই। এরপর গার্ডসদের নিয়ে সেখানে গিয়ে দেখি তোর সম্পূর্ণ শরীর রক্তে ভিজে গিয়েছে। তখনই তোকে হাসপাতালে আনা হয়। আর এর মাঝে তোর একটা মেজর অপারেশনও করা হয়েছে। কথাগুলো বলে আমজাদ দরজার দাঁড়ানো অবস্থায় থাকা তৃপ্তির দিকে তাকায়। আমাজাদের দৃষ্টি অনুসরণ করে তিরও একনজর তৃপ্তিকে দেখে পরপরই নিজের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে নিয়ে রাগে দাঁতে দাঁত পিষে আমজাদকে উদ্দেশ্য করে বললেন, আমাকে সুস্থ হতে দাও, পুরো হিসেব তারপর অবশ্যই নিব আমি দাদু। তীরের রাগ যে কতটা ভয়ঙ্কর তা সম্পর্কে আমজাদের খুব ভালোভাবেই ধারণা আছে। যারা ওর এই অবস্থা করেছে তাদের জন্য যে কতটা নির্মম শাস্তি অপেক্ষা করছে তা ভেবেই আমজাদের ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে। আমজাদ নিজেকে সামলে নিয়ে বললেন, দাদুভাই তুই এসব নিয়ে ভাবিস না। যারা তোর এমন অবস্থা করেছে তাদের শাস্তির ব্যবস্থা আমি করব। নোনো দাদু, তীব্র চৌধুরীর গায়ে হাত দেওয়ার শাস্তি ঠিক কেমন হতে পারে তা আমি নিজে ওদের বোঝাবো। এ বিষয়ে আর একটা কথাও শুনতে আমি রাজি নই। আমজাদ তীরের এমন কঠিন গলায় বলা কথাগুলো শুনে আর কিছু বলার সাহস করে উঠতে পারলেননি। কিছু সময় পর একজন নার্স তীরের কেবিনে প্রবেশ করে বললেন, এখন ওনার খাওয়ার সময় হয়ে গিয়েছে আর ঔষধও দিতে হবে, আপনারা বাহিরে যান। তীব্র নিজের দৃষ্টি নিচে রেখেই থমথমে কণ্ঠে বলল, দাদু তুমি আর নার্স কেবিন থেকে চলে যাও। আর ওই মেয়েটাকে থেকে যেতে বলো। তীরের এমন কথায় তৃপ্তি চোখ বড় বড় করে তীরের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, আমি এখানে থেকে যাব মানে? আমি থেকে কি করব? আমজাদ খুব ভালো করেই জানেন তীব্র যখন যেটা করবে বলে ঠিক করে তখন সেটাই করে, তাই তিনি আর দ্বিতীয় বাক্য উচ্চারণ না করে চেয়ার থেকে উঠে নার্সকে খাবার আর ঔষধ তৃপ্তিকে বুঝিয়ে দিতে বলে চলে যান সেখান থেকে। নার্স তৃপ্তিকে উদ্দেশ্য করে বললেন, ম্যাম এই দেখুন, স্যারকে এখন এই খাবার আর এই ঔষধগুলো দিবেন। তৃপ্তি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অতঃপর নার্সও সেখানে থেকে চলে যায়। তীব্র এক দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকিয়ে আছে। নিজের দৃষ্টি একবারের জন্য অন্যত্র সরাচ্ছে না সে। তীরের এভাবে তাকানোর জন্য তৃপ্তির খুব অস্বস্তি বোধ হচ্ছে। তৃপ্তি মনে মনে বলল, এই খচ্চর বেডা এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? কি চলছে এর মনে? আল্লাহ তুমি আমায় কোথায় নিয়ে আসলে? তীব্র তৃপ্তিকে উদ্দেশ্য করে বলল, আমাকে মনে মনে বকা দেওয়া শেষ হলে খাবার আর ঔষধগুলো খাওয়ায় দাও। তৃপ্তি পুরো হা হয়ে গিয়েছে তীরের কথা শুনে। তৃপ্তি চোখ বড় বড় করে তীরের দিকে তাকিয়ে আছে। তীব্র শান্ত স্বরে বলল, এখন কি নিজের চোখ দিয়েই আমাকে গিলে খাওয়ার চিন্তা করছো নাকি তুমি? মুখটা বন্ধ করো নয়তো মুখের ভিতর পোকামাকড় প্রবেশ করবে। তীরের কথায় তৃপ্তি বেশ লজ্জা পায়। সঙ্গে সঙ্গে সে মুখ বন্ধ করে নিজের মাথা নিচু করে নিয়ে মনে মনে ভাবে, কেমন বেশরমের মতো একজন ছেলের দিকে তাকিয়েছিলাম আমি, অফ অফ। আবারও ভাবনার সাগরে নিজেকে ডুবাচ্ছ যে। আমাকে কি এখন না খেয়ে থাকতে হবে? তৃপ্তি আর দেরি না করে তীরের কাছে যায় আর ওকে ধরে বসতে সাহায্য করে। তারপর তীরকে খাবার খাওয়ানো শেষ করে ঔষধ দেয়। অতঃপর তীরকে আবারও শুয়ে দিয়ে কেবিন থেকে বেরোতে নিলে তীব্র উচ্চস্বরে বলল, আমি কি তোমাকে যেতে বলেছি? তীরের কথায় তৃপ্তির পা সেখানেই থেমে যায়। পিছন ঘুরে আস্তে করে বললে, না। তাহলে যাচ্ছ কেন? আপনাকে খাওয়ানোর কাজ তো শেষ। এখন আপনি বিশ্রাম করুন। আমি এখানে থেকে কি করব? চুপচাপ আমার পাশে এসে বসো। তোমাকে শুধু আমাকে খাওয়ানোর জন্যই এখানে থেকে যেতে বলিনি। তৃপ্তি কিছু বলতে নিবে তার আগেই তীব্র তৃপ্তিকে থামিয়ে দিয়ে একটু রাগী কণ্ঠে বলল, আমার কথার উপর কারোর কোনো কথা বলা আমার মোটেও পছন্দনীয় নয়। তীরের রাগী কণ্ঠে বলা কথা শুনে তৃপ্তি ভয় আর কিছু বলার সাহস পায় না। ধীর পায়ে এগিয়ে এসে তীরের বেডের পাশে রাখা চেয়ার টেনে সেখানে মাথা নিচু করে বসে পড়ে। তীব্র নিজের দৃষ্টি তৃপ্তির দিকে স্থির করে বলল, আমাকে মারার সময় তুমি ওখানে ছিলে? হুম। ওদের দেখলে চিনতে পারবে। উৎসুক দৃষ্টি নিয়ে তীরের দিকে তাকিয়ে প্রশ্নসিক্ত কণ্ঠে বলল তৃপ্তি, হুম পারবো, কিন্তু কেন? উল্টো প্রশ্ন পছন্দনীয় না। তৃপ্তি ওর দৃষ্টি তীরের উপর থেকে সরিয়ে বিড়বিড় করে বলল, আস্ত বজ্জাত বেডা, এটা পছন্দ না, ওটা পছন্দ না। বলি তাহলে পছন্দটা কি? ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে নিয়ে তৃপ্তির দিকে তাকিয়ে,
আমি বজ্জাত তাই না? তৃপ্তি আমতা স্বরে বলল। না মানে, ইয়ে, বলো। আমি সেভাবে বলতে চাইনি, আসলে। বলতে চাওনি। কিন্তু বলেছ তো। তৃপ্তি মাথা নিচু করে নিশ্চুপ হয়ে আছে। তীব্র আবারও বলল। আমি যতদিন পর্যন্ত পুরোপুরি সুস্থ হচ্ছি না ততদিন তুমি আমার সেবা করবে। আমায় বজ্জাত বলেছ তো। তাই এটা তোমার শাস্তি। তৃপ্তি যেন পুরো শোকড হয়ে গিয়েছে তীরের কথায়। পরক্ষণেই তৃপ্তি কিছু বলতে নিবে তার পূর্বেই তীব্র তৃপ্তিকে থামিয়ে আবারও বলল। প্রথমেই বলেছি আমার কথার উপর কারোর কথা বলা আমার পছন্দ নয়। আর সেটা তুমি কখনো ভুলে যেও না। তা না হলে এর থেকে অনেক কঠিন শাস্তি তোমাকে পেতে হবে যা তোমার সহ্য ক্ষমতার বাহিরে। তৃপ্তি আর কিছু বলে না। কারণ ও বুঝতে পেরেছে তীরের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। কিছু সময় পর একজন ডাক্তার তীরের কেবিনে প্রবেশ করে তীরকে চেক আপ করতে। তৃপ্তি তখনও তীরের পাশেই বসে ছিল। ডাক্তার তৃপ্তিকে উদ্দেশ্য করে বললেন, ম্যাম, আপনার হাজবেন্ড এর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা বেটার হয়েছে। এখন আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন, ওনাকে নিয়ে আর কোনো চিন্তার কারণ নেই। ডাক্তারের মুখে আবারও তীরকে তৃপ্তির হাজবেন্ড বলায় তৃপ্তি এবার রাগ নিয়ে ভ্রু দুটো কুঁচকে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। এদিকে তীব্র মিটমিটিয়ে হাসছে। তৃপ্তি ডাক্তারকে কিছু বলতে নিবে তখনই তীব্র তৃপ্তিকে থামিয়ে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, ডাক্তার, আমার ঔষধ আর খাবার দেওয়ার জন্য যে নার্সকে ঠিক করে রেখেছেন তাকে বলে দিবেন তৃপ্তিকে যেন তিনি সবকিছু বুঝিয়ে দেন। আমি যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছি আমার দেখাশোনার সম্পূর্ণ ভার তৃপ্তির উপর দিয়েছি আমি। জি স্যার, অবশ্যই। চেক আপ শেষ করে ডাক্তার কেবিন থেকে চলে গেলেন। তৃপ্তি এবার রাগে ক্ষিপ্ত হয়ে নিজের দৃষ্টি তীরের দিকে স্থির করে তীরকে উদ্দেশ্য করে বলল, ওই মিবজ্জাত, আমি আপনার বউ নাকি যে আপনার সব কাজ করব? তীব্র ভাবলেশহীন ভাবেই বলল, কেন বউ হতে চাও বুঝি? তীরের এমন প্রশ্নে তৃপ্তির রাগ যেন আকাশচুম্বী হয়ে যায়। তৃপ্তি কিছু বলতে নেওয়ার আগেই তীব্র বলল, কুল, ডোন্ট বি সিরিয়াস। আবরার চৌধুরী তীব্র কাউকে নিয়ে এত বেশি সিরিয়াস হয় না। হাজার হাজার মেয়ে আমার পিছনে লাইন লাগিয়ে বসে আছে, কিন্তু আমি তাদের দিকে ফিরেও দেখি না। তীরের এরূপ কথায় তৃপ্তি একবার ভেঙচি কেটে চেয়ার থেকে উঠে ওয়াশরুমের চলে যায়। পরের দিন সকালে তীরের বাড়ির সবাই তীরকে দেখার জন্য হাসপাতালে এসেছে। তৃপ্তি ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছিল তীরের প্রতি ওর পরিবারের সকলের ভালোবাসা কতটা গভীর। তৃপ্তি একবার দীর্ঘশ্বাস ফেলে ভাবে, একটা সময় আমারও একটা ভালোবাসায় ভরা ছোট্ট পরিবার ছিল, যা এখন আর নেই। এসব ভাবতেই তৃপ্তির চোখ ভিজে আসে। সবার আড়ালে চোখের পানি মুছে কেবিন থেকে বেরিয়ে যায় তৃপ্তি। পরিবারের সকলের সাথে টুকিটাকি কথা বলে নেয় তীব্র। সবকিছুর ভিড়েও কেন যেন তীরের ভীষণ ছটফট লাগছে। কেবিন জুড়ে ওর চোখ দুটো যেন কাউকে খুঁজছে, কিন্তু সে কিছুতেই তীরের নিকট ধরা দিচ্ছে না। আর তাই তীরের ভিতর সৃষ্টি হওয়া অস্থিরতার পরিমাণ সময়ের সাথে তাল মিলিয়ে বেড়েই চলেছে। একটু পর তীরের কেবিন থেকে সবাই বেরিয়ে যায়, শুধু ভিতরে রয়ে যায় তীরের কাজিন তুর্য চৌধুরী। তুর্য তীরকে উদ্দেশ্য করে বলল, দা ভাই, গতকাল রাতে তোকে কারা মেরেছিল সে সম্পর্কে কিছু আইডিয়া করতে পেরেছিস? তীব্র নিজের শান্ত দৃষ্টি তুর্যের উপর স্থির করে বলল, কিছুটা বুঝতে পেরেছি। আর প্রমাণও আমার কাছে আছে। শুধু আমাকে সুস্থ হতে দে। তারপর ওদের হিসাব আমি নিব। আচ্ছা। ওদের কথোপকথনের মাঝেই তৃপ্তি তীরের কেবিনে প্রবেশ করে। তৃপ্তিকে প্রবেশ করতে দেখে তীরের মনে এত সময় ধরে কাজ করা সেই অজানা অস্থিরতা বোধ যেন মুহূর্তের মধ্যেই হাওয়ায় মিলিয়ে যায়। হঠাৎ একজন অচেনা মেয়েকে কেবিনের ভিতর প্রবেশ করতে দেখে তুর্য নিজের ভ্রু কুঁচকে তৃপ্তিকে প্রশ্ন করল, এই মেয়ে, কে তুমি আর এখানে কি করছো? তীব্র স্বাভাবিকভাবেই বলল, তোর ভাবি, ভাবি বলে ডাক। তীরের এরূপ কথায় তুর্য যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। সে চোখ দুটো বড় বড় করে তীরের দিকে তাকিয়ে বলল, ভাবি মানে? তীব্র ভাবলেশহীন ভাবে প্রত্যুত্তর করল, তোর ভাবি মানে আমার বউ। তুর্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের গালে হাত রেখে একবার তৃপ্তির দিকে তাকিয়ে পরক্ষণেই আবার তীরের দিকে তাকিয়ে বলল, হাউ ইজ ইট পসিবল? তীরের এমন কথায় তৃপ্তির চোখগুলো রসগোল্লার মতো বড় আকার ধারণ করেছে।
এখনই যেন চোখের মণি জোড়া তার কোটর থেকে বেরিয়ে আসবে। তৃপ্তি উচ্চস্বরে চেঁচিয়ে বলল, না আমি ওনার বউ নই। উনি মজা করছেন। আমি তো শুধু ওনার দেখাশোনা করার জন্য এখানে রয়ে গিয়েছি। তুর্য আহাম্মকের মতো মুখশ্রী করে ফেলে তৃপ্তির কথা শুনে। এছাড়াও তুর্য খুব ভালো করেই জানে তীরকে। তীব্র চৌধুরী কখনো এমন সিরিয়াস বিষয় নিয়ে মজা করবে না। তীব্র যখন একবার এমন কথা বলেছে তাহলে এর পিছনে যথেষ্ট কারণও আছে। তাই তুর্য তৃপ্তিকে কিছু না বলে তীরের দিকে লক্ষ্য করে। তীব্র স্বাভাবিকভাবেই বসে ছিল তখনও। তৃপ্তির কথায় যেন তীরের কোনো হেলদোলি হলো না। তীব্র তুর্যকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলল, তুই এখন যা এখান থেকে। আমি পরে তোকে ডেকে নিব। এই দিন অফিসের দিকটা দেখাশোনা করিস ঠিকভাবে। তীরের এরূপ কথায় তুর্য সন্দিহান দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়। ইতিমধ্যেই তুর্যের মনের ভিতর একরাশ প্রশ্ন জমে গিয়ে একটার সাথে অন্যটি পেঁচিয়ে যাচ্ছে। কোনোভাবে ভেবেই কোনো প্রশ্নের তাল ধরে তার সমাধান করতে সক্ষম হচ্ছে না তুর্য। তীব্র আবারও বলল, কি রে, তোকে যেতে বললাম তো। নাকি এখানে থেকে নিজের ভাই ভাবির ভিতরের রোমাঞ্চকর মুহূর্ত দেখবি আর ইনজয় করবি? তুর্য সঙ্গে সঙ্গে বলল, আস্তাগফিরুল্লাহ। এই বলে তুর্য দরজার দিকে অগ্রসর হয়। তৃপ্তিকে সেখানেই এখনো দাঁড়িয়ে থাকতে দেখে জোরপূর্বক হাসি দিয়ে বলল, বি কেয়ারফুল ভাবি। এই বলে তুর্য তৃপ্তিকে কিছু বলার সুযোগ না দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। রাগে যেন তৃপ্তির নিজের মাথার সব চুল একটা একটা করে টেনে টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে এই মুহূর্তে। তৃপ্তি দ্রুত পায়ে তীরের সামনে এসে নিজের কোমরের উপর হাত রেখে ওর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। তীব্র শান্ত স্বরে বলল, টমেটোর সালাদ আমার অনেক পছন্দের জানো। এই মুহূর্তে তোমার গাল দুটো ঠিক টমেটোর মতো লাল হয়ে গিয়েছে। নিজের রাগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো, নয়তো আমি কন্ট্রোললেস হয়ে গেলে। এতটুকু বলেই তীব্র থেমে যায়। তীরের এমন লাগাম ছাড়া কথার মানে বুঝতে তৃপ্তির কয়েক সেকেন্ড সময় লাগে। বুঝে যাওয়া মাত্র তৃপ্তি বিড়বিড়িয়ে বলল, অশুভ, বজ্জাত যাচ্ছে তাই লোক একটা। তীব্র শান্ত স্বরে বলল, মনে মনে আমাকে গালি যা দেওয়ার পরে দিও। আপাতত আমাকে খাওয়ায় দাও। ভীষণ ক্ষুধা লেগেছে। তৃপ্তি দাঁতে দাঁত পিষে বেডসাইড টেবিলের উপর থেকে খাবারের ট্রেটা নিয়ে পুনরায় তীরের পাশে চেয়ার টেনে বসে ওকে খাওয়ায় দিয়ে ঔষধও খাইয়ে দেয়। কয়েকদিন পর তৃপ্তি খুবই যত্নশীলভাবে তীরের সেবা করেছে। সময় মতো খাবার খাওয়ানো, ঔষধ দেওয়া, সব কাজ ভীষণ গুরুত্ব সহকারে করেছে। তাই ডাক্তারের বলা সময়ের অনেক আগেই তীব্র সুস্থ হয়ে ওঠে। আজ তীরকে হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে। আমজাদ ও তুর্য এসেছে তীব্র আর তৃপ্তিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তৃপ্তি ওদের সাথে ওদের বাড়িতে যাওয়ার বিষয়টা নিয়ে বেশ সংকোচ বোধ করছিল। তৃপ্তির ভিতর কাজ করা সেই সংকোচ বোধের ছাপ ওর মুখশ্রী জুড়ে স্পষ্ট ফুটে উঠেছিল, যা সবার চোখ এড়িয়ে গেলেও তীরের চোখ এড়াতে পারেনি। তীব্র আমজাদ চৌধুরী আর তুর্যকে উদ্দেশ্য করে বলল, দাদু, তুর্য তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আর তৃপ্তি একটু পড়ে যাচ্ছি। তুর্য আর আমজাদ এই বিষয়ে কথা না বাড়িয়ে গাড়ির উদ্দেশ্যে চলে যায়। তৃপ্তি ভ্রু কুঁচকে তীরের দিকে তাকিয়ে আছে। তৃপ্তিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তীব্র বলল, আমি জানি আমি অনেক সুন্দর দেখতে। এর জন্য এভাবে দেখার কি আছে? মনে হচ্ছে এখনই চোখ দিয়েই গিলে খেয়ে নিবে আমাকে। তৃপ্তি সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। আবারও সে এভাবে তাকিয়ে ছিল তীরের দিকে, ভাবতেই ওর নিজের উপর নিজেরই অনেক রাগ হচ্ছে। আর ওর রাগের মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য তীরের লাগামবিহীন কথাই যেন যথেষ্ট। তৃপ্তি শান্ত স্বরে বলল, আপনি সুন্দর। তৃপ্তির দিকে তাকিয়ে প্রশ্ন করল তীব্র, কেন কোনো সন্দেহ আছে নাকি তোমার? 100-তে 100 ভাগই সন্দেহ আছে আমার এই বিষয়ে। তীব্র দাঁতে দাঁত চেপে বলল, কি তুমি জানো এই তীব্র চৌধুরীর জন্য হাজার হাজার মেয়ে পাগল। হে হে হে, খুবই হাস্যকর লাগলো কথাটি শুনতে। ওইসব যে ধোঁকাবাজি আপনি তা জানেনই না। কারণ আপনি মোটেও সুন্দর নন। বান্দরের মতো মুখ, চুলগুলো যেন ঘোড়ার লেজ। নাকটার তো কোনো তুলনাই হয় না। নাক নয় তো যেন সরু বাঁশ। আর চোখ দুটোর কথা কি বলবো। মনে হয় যেন পচা ডোবার উপর ভাসমান দুটো নষ্ট ডিম। হাতির মতো লম্বা দুটো কান। আর উচ্চতা যেন আইফেল টাওয়ার। চোখ বন্ধ করে তীরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে তো বলেই যাচ্ছে তৃপ্তি।
থামার যেন কোনো নামই নেই ওর। এদিকে তৃপ্তির এসব কথা শুনে তীরের ফর্সা মুখ হালকা লাল বর্ণ ধারণ করেছে। তীব্র নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে তৃপ্তির হাত ধরে টান দিয়ে ওর পিঠ দেওয়ালের সাথে ঠেকিয়ে দেওয়ালের উপর ওর হাত জোড়া শক্ত ভাবে চেপে ধরে। আকস্মিক তীরের এমন কাজে তৃপ্তি ভয়ে নিজের চোখ মুখ কুঁচকে ফেলে। পরক্ষণেই আস্তে করে চোখ মেলতেই নিজেকে তীরের বাহুডোরে বাঁধা অবস্থায় দেখতে পায়। তৃপ্তির তীরের চোখের দিকে তাকাতেই ভয় ওর কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তৃপ্তি শুকনো ঢোক গিলে কিছু বলতে যাবে তার পূর্বেই তীব্র তৃপ্তিকে থামিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলল, আর একটা শব্দও যদি তুমি উচ্চারণ করেছ তবে তোমার মুখ কিভাবে বন্ধ করতে হবে তা আমি খুব ভালোভাবেই জানি। তাই আমাকে সেই কাজটি করতে বাধ্য করো না। তীরের এরূপ কথা শুনে তৃপ্তি কিছু বলার সাহস পায় না। তীরের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে একটু নড়াচড়া করতে নিলেই তীব্র আবারও বলল, শত চেষ্টা করলেও তুমি নিজের হাত আমার হাতের বাঁধন থেকে মুক্ত করতে পারবে না। এত ছটফট করো না। চুপচাপ থাকো, নয়তো আমি উল্টোপাল্টা কিছু করে নিলে পরে তুমি আমাকে দোষ দিতে পারবা না। তীরের রাগী দৃষ্টি আর শান্ত গলায় বলা কথাগুলো শুনে তৃপ্তি আরও একবার শুকনো ঢোক গিলে ছটফটানো বন্ধ করে দেয়। একে তো দেওয়ালের সাথে চেপে ধরে রেখেছে, তার উপর নিজের এতটা কাছে চলে এসেছে যে কথা বলার সময় তীরের গরম নিঃশ্বাস তৃপ্তির মুখের উপর আছড়ে পড়ছে। এ কারণে তৃপ্তির মাঝে খুবই অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি হয়েছে। তীব্র তৃপ্তির মুখের আরও সন্নিকটে নিজের মুখ এগিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এত সময় ধরে তো আমার সম্পর্কে খুব বকবক করে নিলে, তো আমি এতটা বাজে দেখতে বুঝি? তৃপ্তি কাপা কাপা কণ্ঠে বলল, প্লিজ আমার থেকে দুদূরে সরে দাঁড়ান। আমার অনেক অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। তৃপ্তির এমন কথায় তীরের কোনো হেলদোল হলো না। বরং তীব্র তৃপ্তির আরও কিছুটা কাছে চলে এসে নিজের মুখটি তৃপ্তির কানের কাছে নিয়ে বলল, এত সহজে তো তোমার আমার হাত থেকে মুক্তি হবে না। আজ পর্যন্ত কারোর এতটা সাহস হয়নি যে তীব্র চৌধুরীর সামনে দাঁড়িয়ে তাকেই ভেঙিয়ে এক ঝুড়ি মন্তব্য করবে। তুমি সেই ভুল করেছ। এর জন্য তোমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হবে, যা একবারে তোমায় আমি দিব না। ধীরে ধীরে আমার সময় ও সুবিধা অনুযায়ী দিব। শাস্তির জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করে নাও। তীরের ঠান্ডা গলায় ভয় দেখানো কথায় তৃপ্তির সম্পূর্ণ শরীর শিউরে উঠে। তীব্র তৃপ্তিকে ছেড়ে দিয়ে ওর থেকে একটু দূরে এসে দাঁড়িয়ে পড়ে। তৃপ্তি নিজের দৃষ্টি নিচের দিকে স্থির করে তীরের বলা কথাগুলো ভাবতে ভাবতে বিড়বিড়িয়ে বলল, কেন যে বারবার এত বেশি পাকনামি করতে যাই? এই বেড়াকে এই কদিনে অল্প হলেও চিনতে পেরেছি। মুখ দিয়ে যা বের করবে ঠিক সেটাই কাজেও করে দেখাবে। তীব্র তৃপ্তির থেকে এক হাত দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ওর উপরেই শান্ত দৃষ্টি স্থির করে বলল, বেশি পাকনা হওয়া যে ঠিক না সেটা এবার খুব ভালোভাবেই বুঝতে পারবে তুমি যখন আমি তোমাকে শাস্তি দিব। আর হ্যাঁ, এসব নিয়ে এত বেশি চিন্তা করো না। কারণ তোমার শাস্তি ইতিমধ্যেই নির্ধারণ করা শেষ আমার। যখনই তুমি কোনো ভুল করবে তখনই তোমার শাস্তি তুমি পেয়ে যাবে। তৃপ্তি ওর চোখের আকৃতি স্বাভাবিকের তুলনায় কিছুটা করে তীরের দিকে একনজর দেখে পরপরই নিজের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিয়ে বলল, আপনি আমার মনে মনে বলা কথাগুলো সবসময় বুঝতে পারেন কিভাবে? তীব্র নিজের দৃষ্টি বাহিরের দিকে স্থির করে বলল, এত জোরে জোরে মনে মনে কথা বললে আমি কেন সবাই শুনতে পারবে? তৃপ্তি চোখ ছোট ছোট করে তীরের দিকে তাকিয়ে বলল, সত্যি আমি জোরে জোরে মনে মনে কথা বলি। হুম। আচ্ছা সেসব কথা বাদ দিন, আমাকে এখানে আটকে দিয়ে দাদু আর ওই ভাইয়াটাকে চলে যেতে বলার কারণ কি? তীব্র নিজের দৃষ্টি তৃপ্তির উপর স্থির করে বলল, তুমি নিজেকে ঠিক করে নাও। এতটা আনিজি ফিল করার কিছু নেই। আমাদের বাড়ির সবাই অনেক ভালো মনের মানুষ। তাদের থেকে কখনো কষ্ট বা অপমানিত হতে হবে না তোমাকে। তাদের সাথে একটু মিশতে চেষ্টা করলে তারা ভালোবাসার হাত বাড়িয়ে দিবে তোমায়। তৃপ্তি অবাক নয়নে তীরের দিকে তাকিয়ে আছে। আর ভাবছে এই মানুষটা এত সহজভাবেই সবটা বুঝে উঠতে পারেন কি করে। কিছু সময় পর তৃপ্তি মুখ ভার করে বলল, এখন কাউকে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। জানি অতীতে তোমার সাথে যা যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে। কিন্তু সব মানুষ যে তাদের মতো হবে তা তো নয়। নতুন করে বিশ্বাস ভরসা করতে যদি সক্ষম না হতে পারো তাহলে বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবে না।
তৃপ্তি ছলছল দৃষ্টিতে তীরের দিকে তাকিয়ে ভাবছে, মাত্র তো কয়টা দিনের পরিচয় মানুষটার সাথে, এই অল্প সময়েই আমার সম্পর্কে কতটা জেনে নিয়েছেন উনি। কত সুন্দরভাবে বোঝানোর দক্ষতা তার ওনার। তৃপ্তি নিজেকে সামলে নিয়ে বলল, আমি চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে, ওরা অনেক সময় হলো আমাদের জন্য গাড়িতে অপেক্ষা করছে। চলুন। অতঃপর ওরা জন হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। একটু পর গাড়ির কাছে আসতেই তুর্য ভ্রু কুঁচকে তীরকে উদ্দেশ্য করে বলল, এত সময় ধরে অপেক্ষা করালি কেন? তীব্র স্বাভাবিক কণ্ঠে বলল, প্রেম করলাম তাই। তুর্য চোখ বড় বড় করে মুখ খুলে তাকিয়ে আছে তীরের দিকে। তুর্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তীব্র বলল, এতদিন ধরে দেখে আসলাম মেয়েরা আমার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতো, এখন দেখছি তুইও বাদ যাচ্ছিস না আমাকে চোখ দিয়ে গিলে খাওয়ার ভাবনা থেকে। তুর্য নিজেকে সংযত করে বললে, এভাবে না পচালেও পারুতিদা ভাই। তীব্র শব্দ করেই হেসে দেয়। দুই ভাই কি থেকে কি কথা বলছে সব যেন তৃপ্তির মাথার উপর দিয়ে যাচ্ছে। হাসি থামিয়ে তৃপ্তির দিকে এক নজর দেখে বলল, গাড়িতে উঠো, তোমাকে নতুন করে কিছু বলার নেই। তীরের কথায় তৃপ্তি ভ্যাবাচেকা খেয়ে যায়। পরক্ষণেই সে কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। তুর্য ড্রাইভিং সিটে, তার পাশে তীব্র আর পিছনে আমজাদ ও তৃপ্তি বসে আছে। গাড়ি চলছে চৌধুরী ম্যানশনের উদ্দেশ্যে। তীব্র লুকিং গ্লাসটা তৃপ্তির দিকে ঘুরিয়ে নেয়। একটু পর তৃপ্তি নিজের দৃষ্টি বাহির থেকে সামনে ঘুরালেই লুকিং গ্লাসে চোখ যায় দেখে তীব্র এক নজরে ওর দিকে তাকিয়ে আছে। তৃপ্তি ভ্রু কুঁচকে গ্লাসের দিকে নিজের দৃষ্টি স্থির করলে তীব্র একবার চোখ টিপ দেয়। তীরের এমন কাজে তৃপ্তির মুখ অটোমেটিক হা হয়ে যায়। তাড়াতাড়ি করে নিজের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেই তৃপ্তি। তৃপ্তিকে চোখ সরিয়ে নিতে দেখে তীব্র হেসে দেয়। একটু পর গাড়ি চৌধুরী ম্যানশনের মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। একটু পর সবাই গাড়ি থেকে নামে আর তুর্য গাড়ি পার্কিং করতে চলে যায়। আমজাদ, তীব্র আর তৃপ্তি একসাথে বাড়ির ভিতরে প্রবেশ করে। আমজাদ ড্রয়িং প্লেসে এসে দাঁড়িয়ে বললেন, কি হলো, কোথায় সবাই? দাদুভাইকে নিয়ে তো চলে আসলাম। একটু পর একে একে সবাই ড্রয়িং রুমে চলে আসে। তীরের দাদিমা সুবর্ণা চৌধুরী তীরের সামনে এসে দাঁড়িয়ে ওর দিকে নিজের ছলছল দৃষ্টি স্থির করলেন। তীব্র বলল, মাই ইয়ং কুইন, এখন কান্না করো না। এই দেখো আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। তুই জানিস এই দিন আমাদের কিভাবে কেটেছে? তোর এমন অবস্থায় আমরা কতটা কষ্টের মাঝে ছিলাম। বুঝতে পেরেছি, তো এবার কান্না বন্ধ করো। তীরের কথায় সুবর্ণা শান্ত হন। তীব্র ওর দাদিমাকে ধরে সোফায় বসিয়ে দেয়। এত সময় তৃপ্তি আমজাদের পাশেই দাঁড়িয়েছিল। সবাই তীরকে নিয়ে ব্যস্ত থাকায় ওর দিকে তখনও পর্যন্ত কেউ খেয়াল করেনি। একটু পর তীরের কাজিনের ছোট মেয়ে অথই তৃপ্তির কাছে এগিয়ে এসে ওর ওড়না টেনে ধরে বলল, মিষ্টি আন্টি, তুমি অনেক সুন্দর দেখতে, কিন্তু তুমি কে? অথইয়ের কথায় ড্রয়িং রুমের উপস্থিত সবার দৃষ্টি এখন তৃপ্তির উপর স্থির হয়। তৃপ্তি কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। তীরের দাদিমা সুবর্ণা তৃপ্তির সামনে এসে দাঁড়িয়ে বললেন, কে তুমি দিদি ভাই? তৃপ্তি আমজাদের দিকে এক নজর দেখে নিজের দৃষ্টি নিচে নামিয়ে নেয়। আমজাদ সকলকে উদ্দেশ্যে করে বললেন, ওর নাম তৃপ্তি, আজ থেকে ও মোহনা আর রুবাইয়ার মতো আমাদের পরিবারের একজন সদস্য হয়ে এ বাড়িতেই থাকবে। আমজাদের এরূপ কথায় সবাই বেশ অবাক হয়ে যায়। তীরের বাবা তানজিব চৌধুরী আমজাদকে উদ্দেশ্য করে বললেন, কিন্তু বাবা, ওর পরিচয় তো একটু আগেই দিলাম। আজ থেকে তৃপ্তি আমার নাতনি। এছাড়া ওর আর অন্য কোনো পরিচয় নেই। আমজাদের কঠিন গলায় বলা কথা শুনে তানজিব আর কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না। আমজাদ রসিক মনের মানুষ হলেও ওনার রাগও অনেক বেশি, তাই উনি রাগ হলে সেখানে বাড়ির কেউ আর কোনো কথা বলার সাহস জুগিয়ে উঠতে পারে না, শুধু তীব্র ছাড়া। তীরই একমাত্র যে তার দাদুকে কন্ট্রোল করতে পারে রাগের সময়। আমজাদ আবারও বললেন, উপরে তীরের পাশে যে রুমটি ফাঁকা আছে আজ থেকে তৃপ্তি সেখানেই থাকবে। রুবাইয়া, ওকে রুমে নিয়ে যা। দাদুভাই, তুইও রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর। এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠিসনি তুই। আর বাকিরাও যার যার কাজে যাও। আমজাদ সকলকে উদ্দেশ্য করে কথাগুলো বলে সেখান থেকে তার রুমে চলে যান। পিছন পিছন সুবর্ণাও রুমে চলে আসেন।
তীব্র এক নজর তৃপ্তিকে দেখে উপরে নিজের রুমে চলে যায়। তৃপ্তির মাঝে এখনো একটু আধটু সংকোচবোধ কাজ করছিল। তৃপ্তি অথইয়ের দিকে তাকাতেই দেখে সে এখনো ওর ওড়না নিজের হাতে পেঁচিয়ে পেঁচিয়ে খেলা করছে। তৃপ্তি হাসি মুখে অথইয়ের সামনে হাঁটু গেড়ে বসে বলল, এই যে গুলুমুলু মামুনি, কি করছো তুমি? তোমার ওড়না থেকে মিষ্টি একটা গন্ধ পাচ্ছি, তাই তোমার ওড়না নিয়ে খেলা করছি। এখন বিরক্ত করো না তো। পাশেই দাঁড়িয়ে ছিল অথইয়ের মা রুবাইয়া চৌধুরী। অথইয়ের এমন কথায় সে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলল, তুমি ওর কথায় কিছু মনে করো না গো। বাচ্চা মেয়ে এই বয়সেই কেমন পাকনা পাকনা কথা বলতে শিখে গিয়েছে। ওকে নিয়ে আর পারি না। তৃপ্তি বসা অবস্থাতেই ঘাড় বাঁকিয়ে রুবাইয়ার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আরে আপু, কি যে বলেন না আপনি। ও অনেক মিষ্টি একটা মেয়ে। ওর এত সুন্দর ভাবে বলা কথায় কি কিছু মনে করা যায়? আমি কিছু মনে করিনি। আচ্ছা চলো এখন তোমাকে তোমার রুমটা দেখিয়ে দেই। ঠিক আছে। এই বলে তৃপ্তি উঠে দাঁড়িয়ে অথইকে নিজের কোলে তুলে নেয়। এরপর ওরা তিনজন উপরে তৃপ্তির জন্য ঠিক সেই রুমে চলে আসে। রুবাইয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও। আলমারিতে কিছু জামা রাখা আছে। আপাতত ওইগুলোর ভিতর একটা পরে নিও। পরে এসে বাকি জামাগুলো দিয়ে যাব তোমায়, কেমন? তৃপ্তি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অথই এখনো তৃপ্তির কোলেই ছিল দেখে রুবাইয়া অথইকে বলল, মামুনি আমার কাছে এসো, তোমার মিষ্টি আন্টি এখন ফ্রেশ হবেন। না যাব না, আমার মিষ্টির সাথে থাকতে অনেক ভালো লাগছে মাম্মাম। মিষ্টি এখন রেস্ট করবে। আমরা বিকালবেলা এসে অনেকক্ষণ খেলা করব মিষ্টির সাথে। এখন এসো আমার মামুনি। আচ্ছা যাব, কিন্তু আমার মিষ্টির ওড়নাটা লাগবে। এইটা আমি আমার সাথে এখন নিয়ে যাব, নয়তো যাব না। অথইয়ের কথা শুনে তৃপ্তি আর দেরি না করে ওর ওড়না খুলে অথইকে দিয়ে দেয়। অথইও হাসি মুখে ওড়নাটা নিয়ে তৃপ্তির গালে একটা পাপ্পি দিয়ে ওর মাম্মার সাথে চলে যায়। বাচ্চা মেয়েটার এমন কাজে তৃপ্তি হেসে দেয়। অতঃপর আলমারি থেকে এক সেট জামা পাজামা বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এদিকে তীব্র ফ্রেশ হয়ে ওর রুমে বিছানায় বসে আছে। কেন যেন ওর তৃপ্তির কথা খুব মনে পড়ছে। এই তো একটু আগেই নিচ থেকে আসলো। এত অল্প সময়ে আবার কেন ওর কথা মনে পড়ছে তীরের, সেটাই বুঝতে পারছে না তীব্র। আগে কখনো কোনো মেয়ের প্রতি ও এতটা অ্যাট্রাকটিভ হয়নি। অনেকবার তৃপ্তির কথা চিন্তা করেও মাথা থেকে ঝেড়ে ফেলতে চেয়েও ব্যর্থ হয় তীব্র। পরক্ষণেই তীব্র বলল, এই পুচকে মেয়েটা এই দিনেই আমাকে পাগল বানিয়েছে। নিজের রুমে শান্ত হয়ে বসে থাকতে না পেরে তীব্র হাঁটা ধরে তৃপ্তির রুমের উদ্দেশ্যে। একটু পর তৃপ্তি ওয়াশরুম থেকে বের হয়। ওর ভেজা চুলগুলো কোমর পর্যন্ত ছাড়ানো। মুখে বিন্দু বিন্দু পানির কণা লেগে আছে, যা ওর সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তুলেছে। কেউ একজন যে তার দিকে নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে তৃপ্তির যেন কোনো খেয়াল নেই। সে আপনমনে চোখ বুজে গুনগুন করে গান করছে আর তোয়ালে দিয়ে চুল মুছছে। একটু পর তৃপ্তি চোখ মেলে সামনে তাকাতেই যেন অবাকের চরম মুহূর্তে পৌঁছে যায়। তীব্র বিছানা বসে একধ্যানে ওর দিকে তাকিয়ে আছে। তৃপ্তি নিজের দিকে তাকাতেই দেখে ওর শরীরে ওড়না নেই। তৃপ্তি সঙ্গে সঙ্গে তোয়ালে দিয়ে নিজেকে কোনোভাবে ঢেকে উল্টো ঘুরে দাঁড়ায়। তৃপ্তিকে এভাবে উল্টো ঘুরতে দেখে তীরের ধ্যান ভেঙে যায়। এত সুন্দর মুহূর্তটা এত তাড়াতাড়ি নষ্ট হওয়ায় তীরের বেশ রাগ হচ্ছে। তীব্র তবুও নিজেকে সংযত করে স্বাভাবিক কণ্ঠে বলল, এখন উল্টো ঘুরে কি হবে? যা দেখার তা তো দেখে নিয়েছি। তীরের এমন লাগামবিহীন কথায় তৃপ্তি অবাকের পাশাপাশি রাগও হয়। তৃপ্তি উল্টো ঘোরা অবস্থাতেই ক্ষিপ্ত কণ্ঠে বলল, এই নিবজ্জাত, আপনি এখন আমার রুমে কি করছেন শুনি? দাদু তো আপনাকে রেস্ট করতে বলল। আপনি সেটা না করে আমার রুমে কেন এসেছেন? তৃপ্তির কথায় তীব্র বিছানা থেকে নেমে তৃপ্তির কাছে এগিয়ে আসতে আসতে বলল, কেন এসেছি তা তো জানি না। তবে আমার যখন যেইটা করতে ইচ্ছে করে আমি সেটাই করি। তীব্র তৃপ্তির অনেকটা কাছাকাছি চলে এসেছে। ওদের দুইজনের মাঝে অল্প পরিমাণ জায়গার দূরত্ব পূরণ হওয়া বাকি। সেই সময় তৃপ্তি সামনে ঘুরতে নেয় আর তীরের বুকের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে তীব্র এক হাত তৃপ্তির কোমরে রেখে অন্য হাত দিয়ে ওর হাত ধরে ওকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। তৃপ্তি ভয়ে নিজের চোখমুখ কুঁচকে নিয়ে বলল, রুমের মাঝে আবার এই দেওয়াল কিভাবে আসলো? উফ, আমার কোমরটা ভেঙে গেল নিশ্চয়ই। কি হলো, ব্যথা লাগছে না কেন? আমি মরে গেলাম না তো? আল্লাহ, এখন আমার কি হবে?
আবারও তৃপ্তির মুখে এমন উল্টোপাল্টা কথা শুনে তীরের বেশ রাগ হচ্ছে। তীব্র হেঁচকা টানে তৃপ্তিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে এক হাত দিয়ে তৃপ্তির হাত দুটো ওর পিছনে কোমরের সাথে লাগিয়ে শক্ত করে চেপে ধরে। আকস্মিক তীরের এমন কাজে তৃপ্তির ভয়ের মাত্রা কিঞ্চিত বেড়ে যায়। পরক্ষণেই আস্তে করে চোখ মেলতেই নিজেকে আবারও তীরের বাহুডোরে বাঁধা অবস্থায় দেখে তৃপ্তির মাঝে আগের থেকেও বেশি অস্বস্তিকর অনুভূতি কাজ করতে শুরু হয়। তৃপ্তি কোনোভাবে নিজেকে একটু সামলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আমায় ছেড়ে দিন। আপনার এমন ছোঁয়া আমার ভিতর খুবই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। ছেড়ে দিন পিপলি। তৃপ্তিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তীব্র তৃপ্তি ঠোঁটে নিজের একটা আঙুল ঠেকিয়ে বলল, চুপ, কোনো কথা না। দূরে থেকেও আমাকে জ্বালিয়ে মারছো। এখন আমি একটু কাছে আসতেই তা তুমি সহ্য করতে পারছো না। তবে আমি আছি কিভাবে তোমার এত জ্বালা সহ্য করে? তীরের কথায় তৃপ্তি চোখ বড় বড় করে তীরের দিকে তাকায়। তৃপ্তিকে এভাবে তাকাতে দেখে তীব্র তৃপ্তিকে নিজের আরও একটু কাছে টেনে নেয়। দুইজনের গরম নিঃশ্বাস একে উপরের মুখে আছড়ে পড়ছে। আরও কাছে টেনে নিতেই তৃপ্তির নিঃশ্বাস আগের তুলনায় ভারী হয়ে আসে। ছাড়া পাওয়ার জন্য তৃপ্তির ছটফট করেও লাভ হচ্ছে না কোনো। তীরের মতো জিম করা এমন বিশাল দেহী ও শক্তিশালী মানুষটির সাথে কি আর ওর মতো মেয়ে পেরে উঠতে পারে? তীব্র আবারও বলে উঠে, কেন যে এভাবে অযথা ছটফট করে নিজের শক্তি ক্ষয় করো তুমি বুঝি না। জানো আমার সাথে পেরে উঠবে না, তবুও বৃথাই চেষ্টা করো। তীরের এমন কথায় তৃপ্তি রাগী দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, বজ্জাত পচা ডোবার ভাসমান ডিম, হাতি আমাকে ছেড়ে দিন বলছি। উফ অফ, আবারও বজ্জাত বললে। এবার তো আর ছাড়ছি না তোমায়। বজ্জাত যখন বললেই, এখন বজ্জাতরা ঠিক যা যা করতে পারে আমিও করি তেমন কি বলো? এই বলেই তীব্র তৃপ্তির মুখের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে যায়। তীরের এমন কথা ও কাজে তৃপ্তি ভোবাচ্চোকা খেয়ে যায়। রাগে যেন নিজের মাথার চুলগুলো সব নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে তৃপ্তির। কি করবে বুঝে উঠতে না পেরে হঠাৎই তৃপ্তি বলে উঠল, আরে দাদু। তৃপ্তির মুখে দাদু ডাক শোনামাত্র তাড়াতাড়ি করে তীব্র তৃপ্তিকে ছেড়ে দেয়। তীব্র তৃপ্তিকে ছেড়ে দিতেই তৃপ্তি বিছানায় রাখা ওড়নাটা নিয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। ওকে আর পায় কে? তৃপ্তির এমন কাজে তীব্র বোকা বনে গিয়ে বলল, এভাবে আমাকে বোকা বানালো পাজি মেয়েটা। এর মজা তো পরে বোঝাবো তোমায়। আরেকবার শুধু হাতের নাগালে পেয়ে নেই। এই বলে তীর তৃপ্তির রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। তীব্র সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখে তৃপ্তি অথইয়ের সাথে সোফায় বসে খেলা করছে। তীব্র ধীরস্বরে বলল, ফাজিল মেয়ে আমাকে বোকা বানিয়ে চলে আসলো। পরক্ষণেই তীব্র অথইয়ের পাশে গিয়ে বসে। তীরকে নিজের পাশে বসতে দেখে অথই বলল, মামাই তোমার সাথে আমি কথা বলবো না। তোমার সাথে আমার কাটটি। তীব্র ভ্রু কুঁচকে অথইয়ের দিকে তাকিয়ে বলল, আমি কি করেছি যে প্রিন্সেস আমার উপর রেগে আছে? এই কয়দিন তুমি কোথায় ছিলে হুম? জানো না প্রিন্সেস তোমার সাথে কথা না বললে ঠিকভাবে ঘুমাতে পারে না। অথইয়ের মুখে এমন মিষ্টি রাগের কথা শুনে তীব্র হাসি মুখে অথইকে নিজের কোলে উঠিয়ে নিয়ে বলল, সরি, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে প্রিন্সেস। এই দেখো মামাই কানে ধরেছে, আর কখনো এমন কাজ সে করবে না। আচ্ছা ঠিক আছে। এই বলে অথই তীরের গলা জড়িয়ে ধরে ওর গালে একটা পাপ্পি দেয়। তীব্র অথইকে কোল থেকে নামিয়ে দিতেই অথই এক দৌড়ে উপরে চলে যায়। এদিকে তৃপ্তি এত সময় ধরে মামাভাগ্নির দুষ্টুমিষ্টি ঝগড়া ভালোবাসা দেখেছিল আর মিটমিটিয়ে হাসছিল। অথই চলে গেলে তীব্র তৃপ্তির পাশে এসে বসে। তীরকে পাশে বসতে দেখে তৃপ্তি কিছুটা ভরকে গিয়ে ভাবে, একটু আগে যে ওনাকে বোকা বানিয়ে পালিয়ে এলাম, এখন সেটার জন্য কোনো শাস্তি দিবেন নাকি উনি আমায়? পালা তৃপ্তি পালা, নয়তো আজ তোর এই বজ্জাতের হাত থেকে আর রক্ষা পাওয়া হবে না। এই ভেবে তৃপ্তি সোফা ছেড়ে উঠতে নিলেই তীব্র তৃপ্তির হাত ধরে হ্যাঁচকা টান মেরে নিজের কোলের উপর বসিয়ে দিয়ে শক্ত করে তৃপ্তির হাত দুটো ওর কোমরের সাথে চেপে ধরে। তীরের আকস্মিক এমন কাজে তৃপ্তি অস্বস্তিতে নিজের চোখ মুখ কুঁচকে নিয়ে মনে মনে বলল, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। আব তো গেয়া তৃপ্তি। তীব্র মুগ্ধ দৃষ্টিতে তৃপ্তির কুঁচকে যাওয়া মুখের দিকে তাকিয়ে আছে। কি এমন মায়া আছে ওর এই মুখশ্রী জুড়ে, যে একবার তাকালে আর নজর অন্যত্র ঘুরাতে ইচ্ছে করে না। তীরের কোনো আওয়াজ শুনতে না পেয়ে তৃপ্তি চোখ মেলতেই দেখে তীব্র একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে।
তৃপ্তি নিজের দৃষ্টি তীরের দিকে স্থির করে। খুব কাছে থেকে আজ দেখছে ওরা দুজনকে। তৃপ্তি মনে মনে বলল, আগে কখনো ওনার দিকে এভাবে দেখিনি। কেন জানি না আজ আর নিজের দৃষ্টি ওনার থেকে সরাতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না। সত্যি অনেক সুন্দর দেখতে উনি। শুধু সুন্দর বললেও কম হবে। আল্লাহ যেন খুব নিখুঁতভাবে সৃষ্টি করেছেন ওনাকে। ফর্সা মুখে হালকা নীল বর্ণের মণিবিশিষ দুটো চোখ, হালকা সরু নাক, ভ্রুগুলো কত ঘন আর টানা টানা, স্ট্রেট ও সিল্কি চুল, হালকা গোলাপি রঙের ঠোঁট। ঈশ্বর, ওনাকে দেখে এখন আমারই হিংসে হচ্ছে। এত সুন্দরতা একটা ছেলের জন্য বেমানান। মুখশ্রী জুড়ে থাকা চাপদাড়ি ওনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। দুইজনেই যেন একটা ঘোরের ভিতর চলে গিয়েছে ইতিমধ্যেই। এভাবেই আরো বেশ কিছু সময় কেটে যায়। তুর্য কাজ শেষ করে বাড়ির ভিতর প্রবেশ করতেই তৃপ্তি আর তিরকে এতটা কাছাকাছি দেখে তাড়াতাড়ি নিজের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে নিয়ে জোরে জোরে কাশতে শুরু করে। তুর্যের কাশির শব্দে তীব্র আর তৃপ্তির ঘোর কেটে যায়। তৃপ্তি দ্রুততার সাথে তীরের কোল থেকে নেমে এক দৌড়ে উপরে চলে যায়। বেশ লজ্জাজনক পরিস্থিতির ভিতরে পড়ে গিয়েছে আজ সে। এদিকে তীরের এসবে কোনো হেলদোল নেই। সে স্বাভাবিক ভঙ্গিতেই বসে আছে, যেন এখানে কিছুই হয়নি। তুর্য তীরের পাশে বসে প্রশ্ন করল, দা ভাই, তুই ঠিক আছিস তো? তীব্র ভ্রু কুঁচকে তুর্যের দিকে তাকিয়ে বলল, কেন, আমাকে দেখে কি আনফিট মনে হচ্ছে তোর? তীরের এমন প্রশ্নে তুর্য কি বলবে বুঝতে পারছে না। তবুও তুর্য নিজেকে সামলে নিয়ে বলল, তুই কি তৃপ্তিকে ভালোবাসিস দা ভাই? তুর্যের প্রশ্নে তীব্র অবাক হয় না, স্বাভাবিক ভঙ্গিতেই বলল, ভালোবাসি কি না জানি না, তবে ওকে আমার চাই যে কোনো মূল্যে। ও শুধু আমার, ওর উপর অন্য কারোর নজরও সহ্য হবে না আমার। যদি কেউ সেই সাহস করে তবে তার চোখ তুলে ফেলবো আমি। তীরের কথায় তুর্য অবাক হয় না, কারণ সে খুব ভালোভাবে জানে তীব্র যখন যেটা নিজের বলে মনে করে সেটা যেভাবেই হোক নিজের করেই নেয় সে। তুর্য বলল, তৃপ্তি যদি রাজি না হয়, যদি ভালো কথায় রাজি হয়ে যায় তাহলে ওর জন্যই সেটা ভালো হবে। আর রাজি না হলেও সমস্যা নেই। তীব্র চৌধুরী নিজের জিনিস কি করে নিজের করে নিতে হয় তা খুব ভালো করেই জানে। স্বেচ্ছায় না পেলে জোর করে হলেও নিজের করে নিব আমি তৃপ্তিকে। ও তো তোর রাগের সাইড সম্পর্কে অবগত নয়। বেশি রুড হয়ে পড়িস না ওর প্রতি। তুই জানিস রাগের সময় আমার মাথা কাজ করে না। ও ভালোভাবে থাকলে কখনো আমার খারাপ সাইড ওকে দেখতে হবে না। বার্ড যদি ভালোভাবে না থাকে তাহলে জানি না কি হবে। তবে ভালোটা যে হবে না এতটুকুও বলতে পারি। তীরের শান্ত গলায় শরীর কাঁপানো কথায় এবার তুর্য কিছুটা ভয় পেয়ে গিয়ে মনে মনে বলল, জানি না কি আছে মেয়েটার ভাগ্যে। দাভাই যে খুব বেশি আসক্ত হয়ে পড়েছে ওর প্রতি। এই ঘোর কখনো কাটার নয়। আচ্ছা, এসব কথা বাদ দে। এখন বল, অফিসের কি অবস্থা? সিঙ্গাপুর থেকে যে প্রজেক্টটা এসেছিল সেটার কাজ ঠিকঠাক ভাবে হচ্ছে তো? হচ্ছে মোটামুটি। তোকে ছাড়া অফিসটাও কেমন যেন অগোছালো হয়ে গিয়েছে এই কদিনেই। কবে থেকে অফিসে আসবি তুই? আমি এত প্রেশার একা সামলাতে পারছি না। আগামীকাল থেকেই যাব। বাঁচিয়ে দিলি দা ভাই, এই কয়দিন যে কিভাবে কাটলো আমার। উফো, এত প্রেশার আমি নিতে পারি না। আচ্ছা, এখন গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর। আমি একটু দাদুর কাছে যাব। আচ্ছা ঠিক আছে। এই বলে তুর্য ড্রয়িং রুম থেকে চলে যায় নিজের রুমের উদ্দেশ্যে। তীরও উঠে হাঁটা ধরে আমজাদ চৌধুরীর রুমের দিকে। আমজাদ রুমের ভিতর পাইচারি করছেন। বিছানায় বসে বসে সুবর্ণা আমজাদের কাণ্ড দেখছে। একটু পর তীব্র আমজাদের রুমে প্রবেশ করে। আমজাদকে এভাবে পায়চারি করতে দেখে সে কিছুটা অবাক হয়ে সুবর্ণার দিকে তাকিয়ে ইশারায় জানতে চায় কি হয়েছে। সুবর্ণা মাথা নাড়িয়ে বলে সে কিছু জানে না। তীব্র আমজাদকে উদ্দেশ্য করে বলল, বুড়ো কি একটু বেশি খাবার খেয়ে ফেলেছে আজকে, তাই এভাবে পায়চারি করে তা হজম করার চেষ্টা করছে। তীরের কথায় আমজাদ পায়চারি থামিয়ে তীরের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমি এখন এত খাবার খাই না। তাহলে এভাবে পায়চারি করছো কেন? একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম। তীব্র আমজাদের কাছে এসে তার হাত ধরে তাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও তার পাশে বসে বলল, কি বিষয় নিয়ে এত চিন্তা তোমার? আমজাদ সুবর্ণাকে উদ্দেশ্য করে বলল, শুনো, তৃপ্তির কাছে যাও একটু। মেয়েটা এসেছে থেকে একা একা হয়ে গিয়েছে। ঠিক আছে।
এই বলে সুবর্ণা বিছানা ছেড়ে উঠে চলে যায় তৃপ্তির রুমে। আমজাদ আবারও বলল, দাদুভাই তোকে মারার পিছনে তুই কি আরসি কোম্পানির সিইওকে সন্দেহ করছিস? তীব্র স্বাভাবিক ভঙ্গিতেই বলল, সন্দেহের কিছু নেই দাদু, এটা ওরই কাজ, আমি 100% শিওর। কিন্তু তোর কাছে তো কোনো প্রমাণ নেই। কিসের ভিত্তিতে তুই ওকে ধরবি? সেদিন রাতে আমাকে যখন ওরা মারছিল তখন আমার সেন্স ছিল না। আমি তৃপ্তিকে আলাদাভাবে জিজ্ঞাসা করেছিলাম আমাকে মারার সময় ও যাদের দেখেছিল পরবর্তীতে তাদের দেখলে চিহ্নিত করতে পারবে কিনা। ও হ্যাঁ, সূচক জবাব দিয়েছিল। আর এটাই আমার জন্য প্লাস পয়েন্ট। কিন্তু কোনো কিন্তু নয় দাদু, এখন শুধু সময় আর সুযোগের অপেক্ষা। সঠিক সময় হলে ওদের এক এক করে আমি বের করব। এতটা যন্ত্রণাদায়ক শাস্তি ওদের দিব, পরবর্তীতে এমন কাজ করার আগে ওদের আত্মা কেঁপে উঠবে। তীরের কথায় আমজাদ নিজেই কিছুটা ঘাবড়ে গিয়ে মনে মনে ভাবেন, এই ছেলেটা একেবারেই অন্যরকম হয়েছে। কি করে যে একে একটু শান্ত করানো যায়, আল্লাহ জানে কি হবে। আচ্ছা দাদু, তুমি এসব নিয়ে ভেবো না। আমার তোমার সাথে অন্য একটা বিষয় নিয়ে কথা বলার ছিল। কি বিষয়ে? তৃপ্তির বিষয়ে। আমজাদ নিজের দৃষ্টি তীরের উপর স্থির করে প্রশ্নসিক্ত কণ্ঠে বললেন, দিদি ভাইয়ের বিষয়ে কি বলবি তুই? বল। তৃপ্তি আগে কোথায় থাকতো, সেই সব জানতে চাই। আমজাদ একবার দীর্ঘশ্বাস ছেড়ে তৃপ্তির বিষয়ে সব কথা তীরকে খুলে বললেন। সবটা শোনার পর রাগে তীরের ফর্সা মুখ হালকা লাল বর্ণ ধারণ করেছে। সম্পূর্ণ শরীরে রক্ত যেন টগবগ করে ফুটছে। তীব্র ওর দৃষ্টি মেঝের উপর স্থির করে কিছু একটা ভেবে আমজাদকে উদ্দেশ্য করে বলল, আমি আসছি দাদু। আমজাদ কিছু বলার আগেই তীব্র রুম থেকে বেরিয়ে যায়। অন্ধকার একটি রুমে সেন্সলেস অবস্থায় চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখা হয়েছে আবির চৌধুরীকে। বেশ কিছু সময় কেটে যাওয়ার পর সেন্স ফেরে আবিরের। আবির আস্তে আস্তে চোখ মেলার চেষ্টা করে। মাথাটা কেমন যেন ভার হয়ে আছে এমন অনুভব হচ্ছে ওর। পুরোপুরিভাবে চোখ মেলতেই নিজেকে একটি অন্ধকার রুমে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে বেশ ঘাবড়ে যায় আবির। চিৎকার করে সাহায্য চাইবে তারও উপায় নেই, মুখ বেঁধে রেখেছে ওর। নিজেকে বাঁধা অবস্থা থেকে ছুটানোর জন্য চেষ্টা করেও ব্যর্থ হয় সে। একটা সময় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয় আবির। ফ্ল্যাশব্যাক। আবির বাসা থেকে বেরিয়ে অফিসে যাওয়ার জন্য নিজের গাড়িতে উঠতে যাবে তখনই কয়েকজন কালো পোশাকধারী বিশালদেহীর লোক এসে আবিরকে ঘেরাও করে ধরে, ওর মুখে রুমাল চেপে ধরে ওকে অজ্ঞান করিয়ে অন্য একটা কালো গাড়িতে উঠিয়ে নেয়। অতঃপর আবিরকে এই অন্ধকার রুমে এনে চেয়ারের সাথে হাত পা ও মুখ বেঁধে ফেলার কাজ সম্পন্ন করে তারা স্থান ত্যাগ করে। বর্তমান। কিছু সময় পর দরজা খোলার শব্দ আবিরের কানে আসতেই সে মাথা তুলে নিজের দৃষ্টি সামনে স্থির করতেই দেখে ব্ল্যাক হুডি পরিহিত একজন হাতে রড জাতীয় কিছু নিয়ে মেঝেতে হালকাভাবে বাড়ি দিতে দিতে ওর দিকে এগিয়ে আসছে। দরজা দিয়ে আসা আবছা আলোয় লোকটির মুখ দেখতে পারছে না আবির। লোকটি আবিরের সামনে এসে দাঁড়িয়ে নিজের হাতে থাকা রডটি দিয়ে বেশ জোরের সাথে ওর দুই পায়ের হাঁটুর নিচে পর পর দুইটা বাড়ি দেয়। রডের বাড়িতে অসহ্যকর ব্যথায় চিৎকার দেয় আবির। মুখ বাঁধা থাকার জন্য চিৎকারের আওয়াজ গোঙানি রূপে বের হচ্ছে। আবিরের গোঙানির আওয়াজে ওর সামনে দাঁড়ানো লোকটি শব্দ করে হাসতে শুরু করে। কিছুক্ষণ পর লোকটি আবিরের মুখের বাঁধন খুলে দিয়ে ওর মাথার সামনের অংশের চুলগুলো নিজের হাতের মুঠোয় শক্তভাবে পেঁচিয়ে ধরে ওর মাথা উঁচু করে ধরে। আবিরের মাথা থেকে ঘাম ঝরছে। আবির কাঁপান্বিত স্বরে বলল, ককে আপনি? আমাকে এখানে এনে এভাবে মারছেন কেন? আবিরের এমন প্রশ্নে লোকটির আগে ক্ষিপ্ত হয়ে বলল, কিছুদিন আগে যাকে মারার জন্য লোক পাঠানোর দুঃসাহস দেখিয়েছিলি তুই, সেই আমি। লোকটির কণ্ঠ শোনার পর আবিরের যেন কলিজার সমস্ত পানি শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। আবির প্রচণ্ড ভয় মিশ্রিত কণ্ঠে বলল, ততিতিরো। আবিরের মাথার চুল ছেড়ে দিয়ে পাশে থাকা একটা চেয়ার টেনে নিয়ে আবিরের মুখোমুখি বসে পড়ে তীব্র। রডটি দিয়ে আস্তে আস্তে আবিরের পায়ে বাড়ি দিতে দিতে বলল, চিনতে পেরেছিস তাহলে? যাক, আমাকে আর কষ্ট করে নিজের পরিচয় দিতে হলো না। তীরের রডের বাড়ি আবিরের পায়ে পড়তেই সে কেঁপে কেঁপে উঠছে। তীব্র আবারও বলল, তো এখন কেমন ফিলিংস হচ্ছে তোর? আবির ভীত কণ্ঠে বলল, আমায় ছেড়ে দাও তীব্র। আমি আর কখনো এমন ভুল করব না। আমায় ক্ষমা করে দাও। তীব্র আবিরের কথায় শুনে হাসতে থাকে।
পরক্ষণেই নিজের রাগান্বিত হালকা লাল বর্ণ ধারণ করা চোখের দৃষ্টি আবিরের উপর স্থির করে দাঁতে দাঁত পিষে বলল, তীব্র চৌধুরীর ডিকশনারিতে ক্ষমা বলতে কোনো শব্দ নেই। কেবল একটা অপশনই রয়ে যায় তাদের জন্য, সেটা হলো মৃত্যু। তীরের মুখে মৃত্যুর কথা শুনে আবির এতটাই ভয় পেয়ে যায় যে নিজের সেন্স হারিয়ে ফেলে। আবিরকে বন্দি করে রাখা রুমের বাহিরে থাকা একজন গার্ডকে ডেকে তীব্র এক বালতি গরম পানি আনতে বলে। একটু পর সেই গার্ডস বালতিতে করে গরম পানি নিয়ে এলে তীব্র পানিগুলো আবিরের শরীরে ছুঁড়ে ফেলতে বলে। তীরের কথা অনুযায়ী গার্ডটি বালতিতে থাকা সম্পূর্ণ গরম পানি আবিরের শরীরে ছুঁড়ে দেয়। ঠান্ডা পানি ছুঁড়ে দেওয়াটা স্বাভাবিক, কিন্তু তীব্র আবিরকে কষ্ট দিয়ে দিয়ে মারতে চায়, তাই এমন কাজ করতে বলেছে সে। তীব্র আবিরকে এতটাই বাজে ভাবে মারবে বলে ঠিক করেছে যে ওকে মেরে ফেলার পর ওর লাশ জঙ্গলে ফেলে আসলেও শেয়াল কুকুররা ওকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিবে। নিজের শরীরে গরম পানি পড়তেই আবির চিৎকার দিয়ে উঠে। ওর শরীরের বেশ কিছু অংশের চামড়া খসে মাংসের পড়ল বের হয়ে গিয়েছে। অসহ্যকর জ্বালায় বাধা অবস্থায় ছুটার চেষ্টা করছে আবির। কিন্তু আজ তার মুক্তি বেঁচে থাকা অবস্থায় হবে না, কেবল মৃত্যুতেই মুক্তি পাবে সে। তীব্র বলল, এত সহজে তোকে মরতে আমি দিব না। যন্ত্রণার আগুনে একটু একটু করে দগ্ধ করব তোকে। যখন তোর সহ্য সীমা পুরোপুরি ভাবে শেষ হবে তখন তুই নিজেই আমার কাছে নিজেই মৃত্যু ভিক্ষা চাইবি। তীব্র আবিরের কপালের মাঝ বরাবর বন্দুক ঠেকিয়ে বলল, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। আমাকে শেষবারের মতো খ। আবিরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তীব্র পর পর 3 বার গুলি করে আবিরের মাথায়। একটা গুলিতেই মৃত্যু হয়েছিল আবিরের। তীব্র তা বুঝতে পেরেও 2টা গুলি বেশি করেছিল। তবুও যেন ওর ওপর থেকে তীরের রাগ কমছে না। কিছু সময় পর তীব্র আবিরের লাশের উপর নিজের দৃষ্টি স্থির করে বলল, তোকে আমি এতটা যন্ত্রণাদায়ক মৃত্যু দিতাম না শুধু আমাকে মারার জন্য। কিন্তু তুই যে আমার কলিজার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছিলি, তাকে অনেক কষ্ট দিয়েছিলি, মিথ্যা অপবাদ দিয়ে অপমান করেছিলি, তাই তোর জন্য এটাই প্রাপ্য ছিল। তীব্র চেয়ার থেকে উঠে রুমের বাহিরে এসে গার্ডকে উদ্দেশ্য করে বলল, ভিতরে যে পড়ে আছে ওকে উঠিয়ে টাইগারের কাছে দিয়ে আসো। আজ টাইগারের খাবার ভালো হবে। ওকে বসো। অতঃপর তীব্র সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে উদ্দেশ্য নিজ বাড়ি। বেশ কিছু সময় ড্রাইভিং করার পর তীব্র বাড়িতে পৌঁছায়। বাড়িতে এসে প্রথমে সে তার সিক্রেট রুমে যায়, কারণ আবিরকে মারার সময় রক্তের ছিটেফোঁটা ওর শার্টে লেগে গিয়েছিল। শার্ট চেঞ্জ করে সেই রুম থেকে বের হয় তীব্র। তীরের এই সিক্রেট রুমে বাড়ির অন্য কোনো সদস্যের প্রবেশ নিষেধ। শুধুমাত্র তুর্যই এই রুমে আসতে পারে। তীব্র বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখে ড্রয়িং রুমে সোফায় সবাই একজোট হয়ে বসে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। তীরকে দেখামাত্র সবাই চুপ হয়ে যায়। তীব্র ভ্রু কুঁচকে নিজের নজর সবার দিকে একবার ঘুরিয়ে নিয়ে বলল, কি বিষয় নিয়ে কথা বলছিলে তোমরা? আমাকে দেখা মাত্র থেমে গেলে কেন? আমজাদ জোরপূর্বক হাসি দিয়ে বললেন, কিছু না দাদু ভাই। উহুহু, কিছু না বললে তো হবে না। আমি বেশ বুঝতে পারছি তোমরা কোনো না কোনো বিষয় নিয়ে ঠিকই আলোচনা করছিলে, কিন্তু চাইছো আমি যেন তা জানতে না পারি। এই বলে তীব্র অথৈকে নিজের কাছে ডাকে। অথৈকে তীরের কাছে যেতে দেখে আমজাদ মনে মনে বললেন, সেরেছে রে, এবার তো সব জেনে যাবে তীব্র। না, কিছু একটা করতে হবে এখনই। জানতে দেওয়া যাবে না তীরকে কিছু। আমজাদ রুবাইয়াকে ইশারা করে অথৈকে তীরের কাছে যাওয়া থেকে আটকাতে বলে। রুবাইয়া ওর দাদুর ইশারা বুঝতে পেরে দৌড়ে গিয়ে অথৈকে কোলে উঠিয়ে নিয়ে বলল, দা ভাই, এখন অথৈকে পড়তে বসাতে হবে। পরে ওর সাথে কথা বলিও তুমি। রুবাইয়ার এমন কাজে তীরের সন্দেহের মাত্রা আরো গাঢ় হয়। সে শিউরলি বুঝে গিয়েছে এদের সবার মনেই কিছু না কিছু চলছে যা ওর থেকে হাইড করা হচ্ছে। কিন্তু তীব্রও তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। পরমুহূর্তেই তীব্র কিছু একটা ভেবে আমজাদকে উদ্দেশ্য করে বলল, দাদু, এক্ষুনি আমার রুমে আসো। এই বলেই তীব্র সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে যায়। তীরের এরূপ কথায় আমজাদ বুঝতে পেরেছে এবার সে তার পেট থেকে কথা বের করেই ছাড়বে। আমজাদ অসহায় দৃষ্টিতে সবার দিকে তাকাতেই দেখে সবাই হাসছে। সবার হাসি দেখে আমজাদের রাগের সাথে অসহায়ত্বের মাত্রাও বাড়ছে। পরক্ষণেই নিরুপায় হয়ে আমজাদ সোফা ছেড়ে উঠে তীরের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরেন। আমজাদ তীরের রুমে আসতেই দেখলেন তীব্র বিছানায় বসে আছে। আমজাদও তীরের পাশে বসে পড়লেন।
তীব্র কিছুটা রাগ মিশ্রিত দৃষ্টি ওর দাদুর উপর স্থির করে প্রশ্নসিক্ত কণ্ঠে বলল, কি নিয়ে কথা বলছিলে তোমরা নিচে? কিছু। দাদু, তুমি খুব ভালোভাবেই জানো মিথ্যা জিনিসটা আমার মোটেও পছন্দনীয় নয়। ভালোয় ভালোয় সত্যি না বললে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। আমজাদ তীরের কথার ভাঁজ পুরোপুরি বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পেরেছেন তার আর অন্য কোনো উপায় নেই, তাই ভালোয় ভালোয় সব সত্য বলে দেওয়াই উত্তম হবে। আমজাদ আর কোনো চিন্তাভাবনা না করে বললেন, দাদু ভাই, আমরা তোমার সাথে সিনহার বিয়ের বিষয়ে কথা বলছিলাম। সিনহা নামটি বরাবরই তীরের অপছন্দের। সিনহা হলো তীরের ফুফাতো বোন। এই মেয়েটার ক্যারেক্টার এর ঠিক নেই। আর তার সাথে বিয়ের কথা শুনতাই তীরের রাগের পরিমাণ অনেক বেড়ে যায়। সবথেকে বড় কথা হলো তীব্র এখন তৃপ্তিকে ভালোবাসে। আর তীরের সাথে আগে কথা না বলে তারই বিয়ের বিষয়ে কথা উঠানো খুবই খারাপ বিষয় হিসেবে মনে হয়েছে ওর কাছে। রাগে ক্ষিপ্ত হয়ে তীব্র আমজাদকে উদ্দেশ্য করে বলল, কি, তোমাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে দাদু? সিনহার মতো ক্যারেক্টারলেস মেয়ের সাথে তোমরা আমার বিয়ের বিষয়ে কথা বলছো, সেটাও আমার থেকে হাইড করে। আমজাদ এই ভয়টাই পাচ্ছিলেন তীব্র কেমন রিয়েক্ট করবে সেটা নিয়ে। আমজাদ খুব ভালো করেই জানেন সিনহাকে তীব্র পছন্দ করে না। তবুও তিনি শান্ত কণ্ঠে তীব্রকে উদ্দেশ্য করে বললেন, দাদুভাই, মাথা ঠান্ডা কর। এটা সম্পূর্ণই তোর দাদিমার ইচ্ছে। উনি তো জানেন না সিনহার বিষয়ে এত কিছু। তাই বলছিলেন, আর আমরা কেউই রাজি নই সেই বিষয়েই তোর দাদিমাকে সবাই বুঝাচ্ছিলাম। তীরকে নিজের রাগ কন্ট্রোল করে নিয়ে শান্ত হতে দেখে আমজাদ আবারও বললেন, তুই তৃপ্তিকে ভালোবাসিস তাই না দাদু ভাই? আমজাদের কথায় তীব্র অবাক হয় না। স্বাভাবিক ভঙ্গিতেই বলল, হুম, তৃপ্তি দিদিভাইকে আমারও অনেক ভালো লাগে। মেয়েটা অনেক ভালো, ভদ্র আর মিশুক। তুই এসব নিয়ে ভাবিস না। তোর আর তৃপ্তির বিয়ের বিষয় নিয়ে আমি বাড়ির সবার সাথে কথা বলবো। আমজাদের কথা শুনে তীব্র হাসি মুখে বলল, ঠিক আছে দাদু। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে এখন যাই, তুইও ফ্রেশ হয়ে নে। আচ্ছা। অতঃপর আমজাদ রুম থেকে চলে যান। তীব্রও ফ্রেশ হতে চলে যায়। তীরের রুম থেকে আসার পর আমজাদ নিজের রুমে পায়চারি করছিলেন। একবার এ পাশে যাচ্ছেন তো আরেকবার অন্য পাশে। নিজের এক হাতের তালুর সাথে অন্য হাতের তালু ঘষাঘষি করছিলেন। তার মাথায় এখন একটাই চিন্তা ঘুরছে, কিভাবে সবার মাঝে তীব্র আর তৃপ্তির বিষয়টা তিনি তুলে ধরবেন। সবাই কি বিষয়টা ভালোভাবে নিবেন? আর এসবেই বা কি যায় আসে। তীব্র যখন তৃপ্তিকে ভালোবাসে তখন দুনিয়ায় এমন কেউ নেই যে তীরের থেকে তৃপ্তিকে আলাদা করতে সক্ষম হবে। অন্যদিকে আমজাদের এমন পায়চারি করার কেন মানে খুঁজে পাচ্ছেন না তীরের দাদিমা সুবর্ণা। তিনি চোখের আকৃতি স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় করে দেখছেন আমজাদ কি করেন। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন আমজাদের মাঝে কোনো পরিবর্তন দেখতে পেলেন না তখন কিছুটা রাগ ও বিরক্তি মিশ্রিত কণ্ঠে সুবর্ণা আমজাদকে উদ্দেশ্য করে বললেন, এই বুড়ো, কি হয়েছেটা কি শুনি? কতক্ষণ থেকে দেখছি পায়চারি করছো, আবার অস্পষ্টভাবে কি সব উল্টাপাল্টা বকা শুরু করেছো? সুবর্ণার মুখে বুড়ো রাগ শুনে আমজাদের মুখ ভার হয়ে যায়। তিনি পায়চারি বন্ধ করে বিছানায় সুবর্ণার পাশে বসে অভিমানী স্বরে বললেন, তুমি আমাকে বুড়ো বলতে পারলে বউ? সুবর্ণা মুখ বাঁকিয়ে বললেন, এ ঢং, বুড়োকে বুড়োই বলেছি। দুঃখে কষ্টে এখনই আমার মুখ। আমজাদ পুরো কথা শেষ করার পূর্বেই তার দৃষ্টি সুবর্ণার দৃষ্টির উপর পড়লে তিনি দেখলেন সুবর্ণার আগে হালকা লালবর্ণ ধারণ করা দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। আমজাদ সুবর্ণার এই রাগী চোখের ভাষা খুব ভালোভাবেই বুঝতে সক্ষম হয়েছেন। তিনি যে ভুল জায়গায় ভুল কথা বলতে ধরছিলেন। আমজাদ ও সুবর্ণা দুইজনের বয়স হলেও তাদের মাঝের ভালোবাসায় এখনো কোনো মরিচা ধরেনি। তাদের মাঝের ভালোবাসার গভীরতা অনেক বেশি। আমজাদ কিছুটা ভয়মিশ্রিত শান্ত কণ্ঠে বললেন, আমার মিষ্টি সোনা বউ রাগ করে না। মানে আমি তো মজা করছিলাম। তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? চুপ করো, কোনো কথা বলবে না তুমি আমার সাথে। সব সময় তোমার শুধু বাজে চিন্তাভাবনা করার স্বভাব। আমজাদ ছোট ছোট চোখ করে সুবর্ণার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা আর হবে না। এই বুড়ো বয়সে তো কানে ধরে উঠাবসা করতে পারবো না বলো, কোমরে আর হাঁটুতে এত জোর নেই। রাগী চোখে আমজাদের দিকে তাকিয়ে বললেন, আবার এমন হওয়ার সুযোগও দিব না। নিজের হাতেই তোমাকে মেরে ফেলবো আমি।
আমজাদ হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে বউ। কিছুক্ষণ পর সুবর্ণা উৎসুক দৃষ্টি নিয়ে আমজাদের দিকে তাকিয়ে বললেন, তীব্র দাদুভাই কি বলল? ও কি রাজি হয়েছে সিনহাকে বিয়ে করার জন্য? আমজাদ ছোট করে একবার নিঃশ্বাস ছেড়ে বললেন, সিনহা ভালো মেয়ে নয়। আর তীব্র ওকে সহ্যই করতে পারে না। বিয়ের জন্য রাজি হবে কি করে? সব থেকে বড় কথা দাদুভাই অন্য একজনকে ভালোবাসে। বিয়ে করলে সে তাকেই করবে। সবাই এতে রাজি হলে ভালো, না হলে ওর কোনো যায় আসে না এমনটাই বলেছে ও আমায়। তুমি আর বাকিরাও খুব ভালোভাবেই জানো তীব্র কেমন ধরনের ছেলে। আমজাদের কথায় সুবর্ণার কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। সুবর্ণা শান্ত স্বরে বললেন, দাদু ভাই কাকে পছন্দ করে? নাম কি মেয়েটার, আর পরিচয়? আমজাদ আর দ্বিধা না করে বললেন, তীব্র দাদুভাই তৃপ্তি দিদিভাইকে ভালোবাসে। কি, ওই মেয়েটা? ওর তো নিজের কোনো পরিচয়ের ঠিক নেই। আর দাদুভাই ওর মতো মেয়েকে ভালোবাসে এটা কোনো কথা? সুবর্ণার থেকে এমন ধরনের কথা আমজাদ মোটেও আশা করেননি। তার মেন্টালিটিও অন্য কিছু মহিলাদের মতো হয়ে গিয়েছে ভেবেই আমজাদের ভীষণ রাগ হচ্ছে। আমজাদ তবুও নিজের রাগকে সংযত করে বললেন, সুবর্ণা তোমার থেকে এমন ধরনের কথা আমি এক্সপেক্ট করিনি। ওর সম্পর্কে কিছু জানো না জন্য এমন নিম্ন চিন্তাভাবনা নিয়ে কথাগুলো বলবে। ভেবেছিলাম তৃপ্তির অতীত সম্পর্কে তৃতীয় কাউকে কিছু জানাবো না। কিন্তু এবার আমাকে জানাতে হবেই। সুবর্ণা অবাক স্বরে বললেন, অতীত? কিসের অতীতের কথা বলছো তুমি? আমজাদ একবার দীর্ঘনিশ্বাস ফেলে সুবর্ণাকে তৃপ্তির অতীত সম্পর্কে সবটা খুলে বললেন। সবটা শুনে সুবর্ণার চোখ দিয়ে বাধাহীন ভাবে পানি পড়ছে। তিনি আগে ভাবেননি বা বুঝতে পারেননি এই পিচ্ছি মেয়েটার মাঝে এত কষ্ট লুকিয়ে আছে। সুবর্ণার চোখে পানি দেখে আমজাদ তার হাত দিয়ে সুবর্ণার চোখের পানি মুছে দিলেন খুবই যত্ন সহকারে। সুবর্ণা নিজের ভুল বুঝতে পেরেছেন। তাই তার মাঝে যথেষ্ট অনুশোচনা বোধ কাজ করছে। সুবর্ণা নিজেকে সামলে নিয়ে বললেন, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমজাদ শান্ত স্বরে বললেন, আরে ক্ষমা চাইতে হবে না। তোমার জায়গায় বাকিরা থাকলেও না জেনে এমনটাই বলতো। আমার আর কোনো আপত্তি নেই তীব্র দাদুভাইয়ের সাথে তৃপ্তি দিদিভাইয়ের সম্বন্ধ চূড়ান্ত করা নিয়ে। আচ্ছা এখন নিচে চলো। বাকি সবার সাথেও কথা বলতে হবে এই বিষয়ে। আচ্ছা। অতঃপর ওনারা দুইজনেই নিজ রুম থেকে বেরিয়ে নিচে চলে আসেন। আর বাড়ির বাকি সদস্যদেরকেও ড্রয়িং রুমে আসার জন্য বলে দেন। একটু পর সবাই ড্রয়িং রুমে আসে। তৃপ্তি আর তীব্রও ছিল সেখানে। তীব্র শান্ত ও স্বাভাবিকভাবে সোফায় বসে ফোন চাপছে। তৃপ্তি কি হবে এখানে তা জানার জন্য উৎসুক দৃষ্টি নিয়ে একবার আমজাদের দিকে দেখছে, তো আবার বাকি সকলের দিকে দেখছে, তো পরপরই তীরের দিকেও দেখছে। তীরকে আপনমনে ফোন চাপতে দেখে তৃপ্তির রাগও হচ্ছে বটে। পরক্ষণেই তৃপ্তি তীরের পাশে গিয়ে দাঁড়িয়ে ওর পিঠে একটা চিমটি কাটে সবার আড়ালে। তীব্র কিঞ্চিত ব্যথায় আউচ করে উঠে তৃপ্তির দিকে তাকায়। তৃপ্তি নিজের দৃষ্টি অন্যত্র স্থির রেখে মিটমিটিয়ে হাসছে। তীব্র বুঝতে পারে তৃপ্তি তার মনোযোগ সবার মাঝে না থাকার জন্যই এমন কাজ করেছে। পরক্ষণেই তীব্র নিজের ফোন পন্টের পকেটে ঢুকিয়ে নেয়। তীরকে ফোন রেখে দিতে দেখে তৃপ্তি বেশ খুশি হয়। একটু পর আমজাদ সবাইকে তীব্র আর তৃপ্তির সম্বন্ধের বিষয়ে অবগত করলেন। সবাই সবটা শুনে প্রথমে দ্বিমত করলেও পরপরই তৃপ্তির অতীত জানার পর আর কোনো বাধা প্রদান করলেন না কেউই। হঠাৎ বিয়ের বিষয়ে কথা উঠায় তৃপ্তি কিছুটা ভয় পেয়ে গিয়েছিল এটা ভেবে যে সবাই কিভাবে নেবে পুরো বিষয়টা। কিন্তু পরমুহূর্তে যখন সবাই রাজি হয়ে যায় তখন ওর ভয় সম্পূর্ণরূপে কেটে যায়। বিয়ের দিন তারিখ চূড়ান্ত হওয়ার পর সবাই তৃপ্তিকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। বিয়ে বলে কথা কত কাজ বাকি। বিয়ের কেনাকাটাও সম্পূর্ণ শেষ করে নিয়েছে সবাই খুব অল্প সময়ের ভিতরেই। দেখতে দেখতে বিয়ের দিনও এগিয়ে আসে। পুরো বাড়ি আলোতে ঝলমল করছে। সবার মুখে খুশির ছোঁয়া দলা দিয়ে দিয়ে যাচ্ছে। তীরের মুখশ্রী জুড়ে তৃপ্তিকে আজ একান্ত নিজের করে পাওয়ার প্রাপ্তির ছাপ ভেসে উঠেছে। এদিকে তৃপ্তিও বেশ নার্ভাস ফিল করছে, এত এত মানুষ কি হবে এসব ভেবেই। তীব্র আর তৃপ্তির গায়ে হলুদের ব্যবস্থা করতে সবাই নিচে ব্যস্ত হয়ে আছে। তৃপ্তি উপরে নিজ রুমে গায়ে হলুদের জন্য তৈরি হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। সেই সময় তীব্র তৃপ্তির রুমে প্রবেশ করে। হঠাৎ তীরকে নিজের রুমে প্রবেশ করতে দেখে তৃপ্তি কিছুটা অবাক হয়।
তীব্র রুমে প্রবেশ করে দরজা ভিতর থেকে আটকে দিয়ে পিছন ঘুরে তৃপ্তিকে হলুদ সাজে বসে থাকতে দেখে হা হয়ে যায়। একটা মানুষকে এতটা সুন্দর ও মণিমুগ্ধকর কিভাবে লাগতে পারে। তীব্র মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তৃপ্তির দিকে। চোখ সরানোর কোনো নামই নেই যেন ওর। তীরকে এভাবে নিজের তাকিয়ে থাকতে দেখে দিকে তৃপ্তি লজ্জায় মাথা নিচু করে বলল, এভাবে দেখার কি আছে? আপনি নিজের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিন। আমার কেমন যেন লাগছে। তীব্র তৃপ্তির কথায় মুচকি হাসি দিয়ে তৃপ্তির সামনে এসে হাঁটু গেড়ে সেখানে বসে পড়ে। তীরের এমন কাজে তৃপ্তি বলল, এই কি করছেন উঠু। তীব্র ওর একটা আঙুল তৃপ্তির ঠোঁটের উপর ঠেকিয়ে বলল, চুপ, কোনো কথা নয়। আমাকে আমার কাজ করতে দাও। তুমি শুধু চুপচাপ দেখো। বাধা দিলে ফল ভালো হবে না। তীরের এরূপ কথায় তৃপ্তি চুপ হয়ে যায়। পরক্ষণেই তীব্র তৃপ্তির পা নিজের হাঁটুর উপর নিয়ে পকেট থেকে একটা পায়েল বের করে ওর পায়ে পরিয়ে দেয়। আর ওর বাম হাতের আঙুলে ছোট ডায়মন্ড পাথরের একটা রিং পরিয়ে দিয়ে হাতের উপরিভাগে একবার ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, আজ কিছু সময় পর তুমি একান্তই আমার হয়ে যাবে। কথা দিচ্ছি নিজের সবটা উজাড় করে তোমাকে ভালোবেসে যাব আজীবন ধরে। কখনো আমার ভালোবাসার কমতি অনুভব করে তোমায় অভিযোগ করার সুযোগ দিব না আমি। নিজের বুকের গহীনে খুব যত্ন সহকারে আগলে রাখবো তোমায়। তীরের মন শীতল করে দেওয়ার মতো ভালোবাসায় ভরপুর এই কথাগুলো শুনে তৃপ্তির শরীর ও মনেও ভালোবাসারা দোলা দিয়ে যাচ্ছে যেন। তৃপ্তির মনে হচ্ছে আজ সব সুখেরা যেন ওর দরজার সামনে এসে ভিড় করেছে। তীব্র বসা অবস্থা থেকে উঠে দাঁড়াতেই তৃপ্তি বিছানা থেকে নেমে তীরকে জড়িয়ে ধরে বলল, মি বজ্রাতকে, আমি আপনাকে অনেক ভালোবাসি। পরক্ষণেই তৃপ্তি তীব্রকে ছেড়ে দিয়ে আবারও বিছানায় বসে পড়ে। তীব্র হাসি দিয়ে বলল, আমি কেমন বজ্রাত বিয়েটা হতে দাও খুব ভালোভাবেই তা বুঝিয়ে দিব তোমায়। এই বলেই তীব্র একবার চোখ টিপ দেয় তৃপ্তিকে। তীরের এমন কাজে তৃপ্তির আর লজ্জার সীমা থাকে না। তৃপ্তিকে এভাবে লজ্জা পেতে দেখে তীব্র নিজের বুকের বা পাশে হাত রেখে বলল, হায়, আমি তো পাগল হয়ে যাব। হবু বউ এভাবে লজ্জা পেও না। এমনিতেই তোমার প্রতি অনেক বাজে ভাবে আসক্ত হয়ে পড়েছি আমি। এই মুহূর্তে উল্টোপাল্টা কিছু করে বসলে আমার কিন্তু দোষ থাকবে না বলে দিচ্ছি। তীরের মুখে আবারও লাগামবিহীন কথা শুনে তৃপ্তি কিছুটা রাগান্বিত দৃষ্টি তীরের উপর স্থির করে বলল, এই আপনি যান তো এখান থেকে। লুচু কোথাকার। এখনই সবাই চলে আসবে এখানে। আপনাকে আর আমাকে একসাথে দেখলে উল্টোপাল্টা চিন্তা করবে সবাই। তৃপ্তির কথায় তীরের সায় না থাকলেও সে রাজি হয়ে যায়। অতঃপর দরজার দিকে যেতে যেতে বলল, বিয়ে করে নাও, তারপর আর ছাড় নেই তোমার আমার থেকে। এই বলে তীব্র রুম থেকে চলে যায়। তৃপ্তি তীরের যাওয়ার পানে তাকিয়ে বলল, ইসস, এই মানুষটাকে নিয়ে যে কি করব আমি। একটু পর সবাই এসে তৃপ্তিকে নিয়ে যায় গায়ে হলুদের কাজ শেষ করতে। সন্ধ্যার পরপরই বিয়ের অনুষ্ঠান, তাই গায়ে হলুদ শেষ হওয়ার কিছুক্ষণ পরই তৃপ্তিকে বধূর সাজে সাজানোর কাজও শুরু করা হয়। লম্বা সময় নিয়ে খুবই সুন্দর ও নিখুঁতভাবে সাজানো হয় তৃপ্তিকে। তাই ওকে দেখতে এখন পুরোই পরীর মতোই লাগছিল। সুবর্ণা তৃপ্তির কাছে এসে নিজের চোখের কাজল তৃপ্তির কানের পিছনে আলতো ভাবে লাগিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। আমার নাতবউয়ের উপর যেন কারোর নজর না লাগে। কিছু সময় পর তৃপ্তিকে বিয়ের মঞ্চে নিয়ে আসে রুবাইয়া আর মোহনা। তীরকেও খুব সুন্দর ভাবে বরের সাজে সাজিয়ে মঞ্চে নিয়ে এসেছে তুর্য। দুইজনকে পাশাপাশি বসানো হয়েছে। তৃপ্তি মাথা নিচু করে বসে আছে। একটু পর পর আর চোখে দুইজনেই দুইজনকে দেখছে। মাঝে মাঝে দৃষ্টি একত্র হলে সাথে সাথেই অন্যত্র ফিরিয়ে নেয় দুজনেই। ইসলামিক শরীয়ত মেনে ও আইনত নিয়ম মেনে তীব্র আর তৃপ্তির বিবাহকার্য সম্পন্ন হয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে সকল মেহমানরা বিদায় নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান। অতঃপর তৃপ্তিকে তীরের রুমে আনা হয়। লাল ও সাদা রঙের গোলাপ ফুল দিয়ে এছাড়াও রংবেরঙের মোমবাতি দিয়ে মণিমুগ্ধকর ভাবে রুমটিকে সাজানো হয়েছে। রুবাইয়া, মোহনা সাথে ওদের আরও কয়েকজন কাজিন একত্রে তৃপ্তিকে তীরের বিছানায় বসিয়ে দেয়। রুবাইয়া তৃপ্তিকে উদ্দেশ্য করে বলল, ভয় পেও না, ভালোবাসার মানুষকেই আজ একান্ত নিজের করে পেয়েছ তুমি। তাই তাকে আগলে রাখা, নিজের কাছে ধরে রাখার সম্পূর্ণ দায়িত্বই তোমার। খুব বুঝে শুনে প্রতিটি কাজ করিও।
দাভাই যে তোমাকে অনেক ভালোবাসে তা ওর চোখের দিকে তাকালেই বোঝা যায়। তৃপ্তি হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে আপু। একটু পর তুর্য তীরকে নিয়ে রুমে আসে। তীব্র রুমে আসা মাত্রই ওরা সবাই রুম থেকে চলে যায়। তীব্র রুমের দরজা ভিতর থেকে আটকে দিয়ে ধীর পায়ে তৃপ্তির দিকে এগিয়ে আসছে। তৃপ্তির নিজের ঘোমটা দিয়ে মুখ ঢেকে বসে আছে। তীব্র তৃপ্তির সামনাসামনি বসে ওর ঘোমটা উঠিয়ে বলল, মাশাআল্লাহ, আমার বউকে অনেক মিষ্টি লাগছে দেখতে। তৃপ্তি লজ্জা মাখা কণ্ঠে বলল, আপনি উঠে দাঁড়ান, আমি আপনাকে সালাম করব। তীব্র শান্ত স্বরে বলল, এসবের কোনো প্রয়োজন নেই বউ। তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা আমার বুকে। তাই কখনো এসব করবে না। তৃপ্তি ও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তীব্র তৃপ্তিকে ফ্রেশ হয়ে নিতে বলে। তৃপ্তি উঠে ফ্রেশ হয় ঠিকই, কিন্তু বিপত্তি হলো এক জায়গায়। কারণ তৃপ্তি শাড়ি পরতে পারে না। এখন কি হবে? তৃপ্তি বারবার চেষ্টা করেও শাড়ি পরতে সক্ষম হচ্ছে না। এদিকে অনেক সময় হলো তৃপ্তি ওয়াশরুম থেকে বের হচ্ছে না জন্য তীব্র ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, আজ কি আমার বাসর করার চিন্তাভাবনা বাদ দিতে হবে? তৃপ্তি ওয়াশরুমের ভিতরে থেকেই বলল, কেন? তুমি তো আজ ওয়াশরুমেই ঘুমানোর চিন্তা করেছো বলে মনে হচ্ছে। ঠিক সেটা নয়। আসলে আসলে কি, আমি শাড়িটা পরতে পারছি না, তাই সময় লাগছে। তীব্র স্বাভাবিক স্বরেই বলল, ওয়াশরুম থেকে বের হয়ে আসো। তৃপ্তি কিছুটা অবাক স্বরে বলল, কি এমন অবস্থায় আমি বের হব না? তীব্র দাঁতে দাঁত চেপে বলল, বেশি কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে আসো বলছি। নয়তো আমি রেগে গেলে আজ সারা রাত শাড়ি কেন কোনো কাপড় ছাড়াই তোমাকে আমার সামনে বসিয়ে রাখব। তীরের এরূপ কথায় তৃপ্তির চোখ যেন রসগোল্লার মতো বড় আকার ধারণ করে। পরমুহূর্তে ইচ্ছে না থাকা সত্ত্বেও এভাবেই কোনোরকমে নিজের শরীরে শাড়িটা পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তৃপ্তি। তীব্র বিছানায় বসে ছিল সেই সময় তৃপ্তির দিকে তাকাতেই ওকে এমন এলোমেলো ভাবে শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে দেখে তীব্র শব্দ করে হেসে দেয়। তীব্রকে হাসতে দেখে তৃপ্তির রাগ হয়। পরক্ষণেই তীব্র তৃপ্তির কাছে এগিয়ে আসতে শুরু করে। তীরকে নিজের দিকে এগোতে দেখে তৃপ্তি ও পিছনের দিকে পিছাতে থাকে। পিছাতে পিছাতে তৃপ্তির পিঠ দেওয়ালে ঠেকে যায়। ইতিমধ্যেই তীব্র তৃপ্তির খুব কাছাকাছি চলে এসেছে। তৃপ্তি কিছুটা ভয় নিজের চোখ বুজে নিয়েছে। তৃপ্তিকে চোখ বন্ধ করতে দেখে তীব্র মিটমিটিয়ে হাসছে। পরক্ষণেই তীব্র তৃপ্তির শাড়ি একটানে খুলে নিজের হাতে নিতেই তৃপ্তি চোখ বোঝা অবস্থাতেই নিজেকে দুই হাতে ঢাকার ব্যর্থ চেষ্টা করে। তীব্র তৃপ্তির কানের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে বলল, বজ্জাত জামাইয়ের অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুত হও বউ। আপাতত খুব যত্ন সহকারে যেই শাড়ির প্রতিটা কুচি ভাঁজ করব পরমুহূর্তেই সেই ভাঁজও নিজেই খুলে তোমার নেশায় নিজেকে পুরোপুরি মাতাল বানিয়ে ফেলব। তীরের বলা প্রতিটি শব্দ তৃপ্তির শরীরে শিহরণ জাগিয়ে দিচ্ছে। লজ্জায় যেন মাটি ফাঁকা করে তার ভিতর ঢুকে যেতে ইচ্ছে হচ্ছে ওর। তীব্র সোজা হয়ে দাঁড়িয়ে খুবই যত্ন সহকারে তৃপ্তিকে শাড়ি পরানো কাজে মনোনিবেশ করে। মাঝে মধ্যে তীরের হাতের ছোঁয়াতে তৃপ্তির সম্পূর্ণ শরীর যেন কেঁপে কেঁপে উঠছে। শাড়ি পরানোর কাজ সম্পন্ন হয়। পুরো সময় তৃপ্তি নিজের চোখ বুজে রেখেছিল। কিছুক্ষণ পর তৃপ্তি নিজের লজ্জাভাব লুকাতে তীরকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। তীর তৃপ্তিকে পরম যত্নে নিজের বুকের মাঝে মিশিয়ে নেয়। তীব্র তৃপ্তির কপালে একবার ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, সারা জীবন আমার হয়ে থেকো বউ, অনেক ভালোবাসি তোমাকে। কথা দিলাম, আমি সারা জীবন আপনার হয়েই থাকব। একটু পর তীব্র তৃপ্তিকে পাজা কোলে উঠিয়ে নেয়। দুইজনের দৃষ্টি দুইজনের দিকে স্থির হয়ে আছে। তীব্র তৃপ্তিকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, এবার বজ্জাতের রোমান্টিক অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুত করে নাও নিজেকে মিসেস তৃপ্তি চৌধুরী। তীরের এমন কথায় তৃপ্তি লজ্জায় দুই হাতে নিজের মুখ ঢেকে নেয়। তীব্র তৃপ্তির হাত নিজের হাত দিয়ে ওর মুখশ্রীর উপর থেকে সরিয়ে মাথার দুপাশে বিছানার উপর আলতো ভাবে চেপে ধরে ওর মুখশ্রীর দিকে নিজের মুখশ্রী এগিয়ে নিয়ে যায়। অতঃপর জন ভালোবাসার মানুষ একে অপরের ভালোবাসার মাঝে গভীরভাবে ডুবে যায়। চলবে গল্প প্রেমের অন্যরকম অনুভূতি। লেখনীতে মাইশা জান্নাত নূরা। সূচনা পর্ব। প্রথম সিজন।